হ্যাঁ, তারেক আজিজ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি শিওর। প্রশ্নটা হচ্ছে, এই ওয়ার্কশপে নাইম ভাই, আপনি যে আমাদেরকে যে যে বিষয়গুলো শিখাচ্ছেন বা আমরা যে শিখতেছি, আসলে ইফ আই ওয়ান্ট টু বি এস ক্লাউড ইঞ্জিনিয়ার, হুম। ওইগুলাই কি ওইগুলাই কি দরকার হবে? না, আর এইগুলাই দরকার এক্সটেন্ড হবে। আর কোনো কিছু, আর এক্সটেন্ড ক্লাউডের কিছু কি দরকার? অবশ্যই দরকার হবে। আপনি ক্লাউডে কি করবেন, মানে ক্লাউডটা আসলে কি? ক্লাউড ইজ জাস্ট এ প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন ডেপ্লয় করবেন। সো অ্যাপ্লিকেশনের যে থিওরিগুলো আপনি অ্যাপ্লাই করছেন, এখানে শিখছেন, সেগুলো ডেপ্লয় তো করতে হবে কোনো না কোনো জায়গায়। সেই ডেপ্লয় করার জায়গাটার নাম হচ্ছে ক্লাউড। এখন ক্লাউডের নিজস্ব পড়াশোনা আছে, কিন্তু ক্লাউডের পড়াশোনা আছে মানেই যে রিলায়েবিলিটির জন্য যে যে জিনিসপত্র আমরা পড়ছি, রিডান্ডেন্ট সার্ভার, হাবিজাবি, রেপ্লিকা, এইসব যে পড়ছি, এগুলো কিন্তু বাদ হয়ে যাবে না, এগুলো ওখানেও অ্যাপ্লাই হবে। তারপরে আমরা আদার যে জিনিসপত্রগুলো শিখছি, পারফরমেন্স অপটিমাইজেশন, লোড ব্যালেন্সার, সাবনেট, এই সব কিছু ক্লাউডে আছে। এই নলেজগুলোই আপনি ক্লাউডে অ্যাপ্লাই করবেন। তখন ক্লাউডে যখন আপনি যাবেন, তখন আপনি নির্দিষ্ট কোনো একটা ক্লাউড দিয়ে শুরু করবেন। অলমোস্ট সব ক্লাউড সেম। সব ক্লাউডের হয়তো নামগুলো ভিন্ন ভিন্ন, ইন্টারফেসটা ভিন্ন, কিন্তু কাজ প্রত্যেকটারই সেম। আপনি আইদার এডাব্লিউএস, অ্যাজিওর বা জিসিপি, এগুলো হচ্ছে মেইন ক্লাউড। এছাড়াও ছোটখাটো ক্লাউড বলতে ডিজিটাল ওশিয়ান, লিনোড, এই টাইপের যে কোনো ক্লাউড প্রোভাইডার ব্যবহার করতে পারেন। আই সাজেস্ট এডাব্লিউএস অথবা অ্যাজিওর, এইগুলো যে কোনো একটা দিয়ে আপনি যখন শেখা শুরু করবেন, তখন দেখবেন যে তারা টনস অফ ডিফারেন্ট সার্ভিস প্রোভাইড করে। এডাব্লিউএস এর 200+ সার্ভিস আছে। সো 200+ সার্ভিস আমার দরকার নাই, আমার দরকার ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ গেলে 30-40টা সার্ভিস আমার দরকার হয়। এই 30-40টা সার্ভিস শিখবেন, শিখে মোটামুটি ওখানে প্রত্যেকটা সার্ভিসে নতুন নতুন কনসেপ্ট পাবেন, নতুন নতুন জিনিসপত্র পাবেন। বাট এই যা আমরা শিখছি সবকিছু ডেপ্লয় করার, অটোমেট করার সমস্ত ফিচার্স ওখানে দেওয়া আছে। সো ক্লাউডে কাজ করতে গেলে তো মাস্ট আপনার এটা লাগবে, এই এই জিনিসপত্রগুলো জানা লাগবে। মানে এই বেসিক গুলা জানাই লাগবে। এগুলো জানাই লাগবে, এগুলো না জানলে অনেকেই কাজ করতে পারে, অনেকেই কাজ করে এগুলো না জেনে। তো সেই কাজটা অনেকটা এরকম হচ্ছে যে কপি পেস্ট টাইপের। ঠিক আছে। ডেভেলপমেন্টও তো অনেকে প্রবলেম সলভিং না জেনে করে করে না। এই জি, জি। ইজড নামের এনপিএম প্যাকেজ পাওয়া যায়, তাই না? সো ইজড নামের এনপিএম প্যাকেজ, মানুষ প্যাকেজ সার্চ করে ভিন্ন ভিন্ন উপায়ে, স্ট্যাক ওভারফ্লো থেকে সার্চ করে বিভিন্ন উপায়ে মানুষ কি করতে পারে, মানুষ হচ্ছে সিম্পলি হচ্ছে যে ডেভেলপমেন্ট চালায় যাইতে পারে। তো চালায় যাইতে পারা আর হচ্ছে প্রফেশনালি ভালোভাবে জানা, চালানোর ভিতর তো পার্থক্য আছে, তাই না? আপনি সব একটা কিছু জেনে বুঝে একটা ইম্প্যাক্ট ফেলছেন বা কোনো একটা কাজ করছেন, ডিসিশন মেক করছেন, সেইটার এক ধরনের ইম্প্যাক্ট হবে আপনার কোম্পানিতে। আর আপনি কোনো কিছু না জেনে সামহাও এটা শিখছেন, আচ্ছা এইভাবে করে, কমন কপি পেস্ট আইডিয়া ইমপ্লিমেন্ট করলেন, সেভাবেও হয়তো কাজ চলবে, বাট ভালোভাবে হবে না। আর ক্লাউড খুবই সিরিয়াস একটা জিনিস, কারণ ক্লাউডে ক্লাউড আর্কিটেক্টের একটা বড় রোল হচ্ছে কোম্পানির জন্য টাকা বাঁচানো। ক্লাউড খুবই এক্সপেন্সিভ। ঠিক আছে, ক্লাউড সহজ কিছু না। ক্লাউডকে আমরা বলি যে ক্লাউড আসার ফলে আমাদের খরচ কমে গেছে, এটা হয়তো ইনিশিয়ালি সত্য। আহ, একটা কোম্পানি কেবল স্টার্ট করছে, সেই কোম্পানির পক্ষে 10-12-20 লাখ টাকা দিয়ে 50 লাখ টাকা খরচ করে নিজের সার্ভার বসানো ইনিশিয়ালি, এটা খুবই কষ্টকর। সেই জায়গা থেকে ক্লাউড খুবই সস্তা। কারণ হচ্ছে যে আমার ইনিশিয়ালি অ্যাপ্লিকেশনে আমি মাসে যদি 5,000 টাকা দিই, 10,000 টাকা খরচ করি সার্ভারে, বা 20,000 টাকা খরচ করি ম্যাক্সিমাম, আমার কিন্তু অ্যাপ্লিকেশন রেডি হয়ে যাচ্ছে, চলছে, মোটামুটি লেভেলের সার্ভিস আমি প্রোভাইড করতে পারছি, খুব ভালো লেভেলের সার্ভিস প্রোভাইড করতে পারছি। তো এই পার্সপেক্টিভ থেকে ক্লাউড সহজ বা সস্তা। কিন্তু যখন আপনার অ্যাপ্লিকেশন নেটফ্লিক্স লেভেলের হয়ে যাবে বা অ্যামাজন লেভেলের হয়ে যাবে বা ফেসবুক লেভেলের হয়ে যাবে, এই সব জায়গাগুলোতে কিন্তু আবার আপনার ক্লাউড সস্তা না। ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশন অত বড় লেভেলেও যাওয়ার দরকার নাই। মিলিয়ন মিলিয়ন, আপনি 1-2 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার, MAU বলে এটাকে, মান্থলি অ্যাক্টিভ ইউজার সার্চ করতে গেলেই তখন দেখবেন যে আপনার কি পরিমাণ কস্ট অ্যাডিশনালি যুক্ত হচ্ছে। আর একজন সিস্টেম ডিজাইনারের, ক্লাউড আর্কিটেক্টের একটা বড় কাজ হচ্ছে এই কস্টগুলোকে রিডিউস করা। আর এই কস্ট রিডিউস সেই করতে পারে যে পুরো সিস্টেম সম্পর্কে জানে, কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এইটা সম্পর্কে যে জানে। একটা স্টোরি আমি পড়ছিলাম, আমার এক্সাক্ট স্টোরিটা মনে নাই, বিষয়টা এরকম। কুবারনেটিস ইমপ্লিমেন্ট করছে তাদের কোম্পানিতে নতুন নতুন। তো তারা কি করছে, তারা ইনগ্রেস নামের একটা কনসেপ্ট আছে কুবারনেটিসে, যে এখানে একটা পাবলিক আইপির মাধ্যমে আর কি, মানে আর কি আপনার
পুরো কুবারনেটিস ক্লাস্টারে ইন্টার করা যায়। তো ওইটা না করে নতুন নতুন তারা হচ্ছে ইমপ্লিমেন্ট করছিল, ইমপ্লিমেন্ট করতে যেয়ে তাদের বোধহয় 200টা মতো সার্ভিস ছিল, 200টা সার্ভিসের জন্য 200টা পাবলিক আইপি নিছে। তো 200টা নোটপোর্ট কনসেপ্ট আছে, নোটপোর্ট কনসেপ্টের মাধ্যমে তারা হচ্ছে যে আপনার 200টা পাবলিক আইপি নিছে। মাস শেষে দেখা যায় তাদের $8,000 এক্সট্রা বিল এসছে, তারা বুঝেই উঠতে পারতেছে না যে $8,000 এক্সট্রা বিল কোথা থেকে আসলো। তো ঠিক এরকমই বিষয়টা, যে আমার কোন মানে পুরো সিস্টেম সম্পর্কে যদি আমি না জানি তাহলে আমি ভালো ক্লাউড ইঞ্জিনিয়ার হইতে পারবো না। ওকে, ক্লাউডের জন্য এডিশনাল পড়াশোনা ডেফিনেটলি আছে, কিন্তু এগুলো কোর। মেক সেন্স তারেক ভাইয়া আজিজ ভাই? ওই, জি জি ভাইয়া ওই, জি জি, নাইম ভাইয়া ওইটা ক্লাউড ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি অনেকে বলে যে ব্যাকএন্ডে কাজ করা লাগে না, অনেকে বলে আর কি ওই ডিরেক্টলি যে বললাম ক্লাউড ভাই, ইঞ্জিনিয়ার হতে পারবে। ভাই আমি এর আগেও বহুবার বলছি, অনেকে বলে ডেভঅপস করার জন্য লাগে না, মানে তেমন কিছু লাগে না, কোনো প্রোগ্রামিং নলেজ লাগে না, কোনো অ্যাপ্লিকেশনের নলেজ লাগে না। আই ডোন্ট বিলিভ দিস। তো ওই হাতুড়ে ডাক্তার হবে, বিষয়টা হচ্ছে সেরকম, হাতুড়ে ক্লাউড আর্কিটেক্ট হবে। আই ডোন্ট বিলিভ দিস। যে ব্যাকইন্ড সম্পর্কে কিছু জানে না, যে সিস্টেম সম্পর্কে জানে না, সে ক্লাউডে শুধু ইনস্ট্যান্স রান করতে পারে, ওটাকে ক্লাউড ইঞ্জিনিয়ার বলে না। ওকে, ওটা হচ্ছে যে ডাক্তারের কম্পাউন্ডার থাকে না, ঠিক তেমনি ওই ক্লাউড জি ইঞ্জিনিয়ারের হচ্ছে যে আপনার বসে বসে হেল্পার হবে। ও বলবে যে এই ইনস্ট্যান্স রান করো এই জায়গাটাই, ও বসে বসে ইনস্ট্যান্স রান করবে, এই কাজ করতে পারবে। বাট অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার হইতে গেলে পরে প্রচুর বিষয় জানতে হয়। ব্যাকইন্ড সম্পর্কে না জানলে ক্লাউডের আমার বিশ্বাস যে হয়তো 10%ও কভার করা পসিবল না, এবং পুরো জিনিসটাকে মানে ওর বেস্ট ইউজেসটা পাওয়া সম্ভব না। হতে পারে আমিই বোকা। ভাইয়া ওই ক্লাউড, ঠিক আছে। জি ভাইয়া ক্লাউড ইঞ্জিনিয়ারে কি বাউন্ডারি বা এমনকি রোডম্যাপ আছে কি ওই জায়গায় গিয়ে মানে ফিক্সড ওই জায়গায় গিয়ে থামা যাবে আমি এমন কোনো কি বাউন্ডারি আছে? ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর যেমন কোনো বাউন্ডারি নেই, আবার ক্লাউড ইঞ্জিনিয়ারিং খুব বড় কিছু না। ওকে, ব্যাকএন্ডের নিজস্ব কোনো বাউন্ডারি নেই, তাই বলে কি আমরা ব্যাকএন্ড শিখতে পারি না? আমাদের তো একটা নির্দিষ্ট বাউন্ডারি আমরা তৈরি করে নিই। কিন্তু ব্যাকএন্ড কিন্তু ইনলেস। তো কি হয়, আমরা মেন মেন কাজগুলো করা শিখে যাই, মেন মেন কাজগুলো করা শিখে গেলে পরবর্তীতে যখন আমাদের কোনো ইউনিক জিনিস আছে যেটা আমি আগে করিনি, সেটা আমি তখন করতে পারি। ঠিক তেমনি ক্লাউডেও নির্দিষ্ট কিছু কনসেপ্ট আছে। এই যেমন হচ্ছে যে আপনার অ্যাক্সেস কন্ট্রোল ম্যানেজ করা, তারপর হচ্ছে যে ভার্চুয়াল যে সার্ভারগুলো আছে ভিপিসি নিয়ে কাজ করা, ভার্চুয়াল সার্ভার বা EC2 ইনস্ট্যান্স নিয়ে রান করা, তারপর সাবনেট বোঝা, অটো স্কেলিং বোঝা, ক্লাউড স্টোরেজ বোঝা, ডেটাবেস বোঝা। কিছু আদার সার্ভিসেস আছে যেমন হচ্ছে যে আপনার রেডিস, কিভাবে আপনি রেডিস সার্ভার রান করবেন, বা হচ্ছে যে ক্লাউডও আছে কিভাবে লগগুলো দেখবেন, বা আপনি হচ্ছে যে কিভাবে SNS ব্যবহার করবেন। এই টাইপের অল্প কয়েকটা সার্ভিস আছে, একটা ছোট্ট বাউন্ডারি দিয়ে আপনি শুরু করবেন। আপনি তো একবারে ক্লাউডের সবকিছু শিখবেন না। আপনি যদি একবারে বড় করে ক্লাউড দেখতে চান তাহলে ক্লাউড ইউজ বিগ। ওকে, কারণ এভরিথিং ইজ হ্যাপেনিং ইন দ্য ক্লাউড। সবকিছু হচ্ছে মেশিন লার্নিং থেকে শুরু করে গেমের এই থেকে শুরু করে 3D রেন্ডারিং থেকে শুরু করে সবকিছু এখন ক্লাউডে হয়। সো আপনি যদি ওইভাবে ক্লাউড দেখতে চান তাহলে ক্লাউড ইজ ভেরি বিগ। কিন্তু আপনি একটা নির্দিষ্ট ডোমেইনে কাজ করেন, সেই ডোমেইনের জন্য আপনি ক্লাউড ব্যবহার করেন, আপনার কাজের জন্য কতগুলো সার্ভিস দরকার, কি কি দরকার, সেগুলো আপনি আস্তে আস্তে অ্যাডপ্ট করছেন। আপনি ক্লাউডের সাথে ইউজ টু হয়ে যাবেন। ক্লাউডের সাথে আস্তে আস্তে ইউজ টু হওয়ার পরে যখন নতুন নতুন যে কিছু লাগবে, নতুন একটা কিছু লাগবে, তখন এটা অ্যাডপ্ট করতে আপনার টাইম লাগবে না। কিন্তু আপনি যদি ফার্স্টেই সব কিছু নিয়ে চিন্তা করেন তাহলে আপনি ক্লাউডে ভালো করতে পারবেন না। ঠিক আছে, বাউন্ডারি তো অবশ্যই আছে। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, রাকিবুল ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। জি। হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা আসলে ঠিক প্রশ্ন না, মানে জানতে হুম চাচ্ছিলাম আর কি, যে হুম আমি হচ্ছে এই প্র্যাকটিস করার জন্য তো একটা ভিএম নিয়েছি অফিস থেকে, হুম তো ছোট একটা হুম ভিএম হুম। দিয়েছে তো। এটা আজ কয়েকদিন ধরে ইউজ করতে না করতেই বিভিন্ন ধরনের ম্যালওয়্যারের অ্যাটাক শিকার, মানে অ্যাটাক হচ্ছে অলরেডি, মাইনিং আচ্ছা, ম্যালওয়্যার এইটাই। তো মানে এই অ্যাটাক গুলা কিভাবে হয়? আমি এগুলো নয় ঠেকাইতে পারবো, আমি কোনো না আপনার কিছু করে আইপি ফায়ারওয়াল পাবলিক তো, বসাই। আপনার আইপি তো পাবলিক হয়ে আছে না? তো পাবলিক আইপিতে ওই একদল মানুষ বসেই থাকে, বা এগুলো হচ্ছে বটের মাধ্যমে হয়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বট সেট আপ করে আছে, যখনই কোনো তারা অ্যাক্টিভ আইপি পায় সেই আইপির মাধ্যম দিয়ে হচ্ছে অ্যাটাক করতে থাকে। তো এটা খুবই কমন। তো ক্লাউডের তো একটা বড় পেইন হচ্ছে যে আপনার অ্যাটাক হবে, তো সেই অ্যাটাকের জন্য আপনাকে বিভিন্ন সিকিউরিটি লেয়ার বসাইতে হবে, এই যে আর কি। ও আচ্ছা, সেই জন্য মানে প্রত্যেকবার আমি 5 মিনিট পর লগ ইন করি, আমি লগ চেক করি, দেখি যে আমার এই 5 মিনিটের মধ্যে 8-10 হাজার লগ ইন ফেইল রিকোয়েস্ট পড়ে গেছে, আর একদম সিপিইউ অল টাইম হান্ড্রেড বট আছে, পার্সেন্ট থাকে। অনেক বট আছে। অনেক বট আছে, যেই বটের কাজই হচ্ছে যে আপনার এগুলো করে। এখানে এই জন্য হচ্ছে যে আপনার এপিআই গেটওয়ের সামনে আমরা কি বসাই, রেট লিমিটিং বসাই, তাই না?
হুম, হুম। রেট জি লিমিটিং জি। বসাই, আইপির বিভিন্ন যদি বিহেভিয়ারের উপর ভিত্তি করে আমরা ব্লক করি অটোমেটিক, তো এগুলো করতে হয়, না হলে তো আসলে এই ইন্টারনেটের জগতে ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যা বেশি। তাদের কাজ হচ্ছে যে বসে বসে সামহাও এটা ডাউন করা যায় কিনা, অ্যাক্সেস করা যায় কিনা। আপনি দেখবেন মাঝে মাঝে অনেক ফান পোস্ট হয় ফেসবুকে এরকম যে প্লেগ্রাউন্ডের একটা ভিএম করছে, প্লেগ্রাউন্ড নিয়ে, প্লেগ্রাউন্ড বানানোর জন্য সেই ভিএম এ অ্যাক্সেস নিয়ে হচ্ছে যে ইমেল পাঠাইছে যে ভাই আমার টাকা দাও, নাহলে আমি সব ডিলিট করে হুম দিব। হুম হুম। এরকম প্রচুর হয়, ঠিক আছে। কিছু মানুষ বসে থাকে, বট দিয়ে বসাই থাকে, ঠিক আছে। ও আচ্ছা। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, সো আমরা অনেকেই চলে এসেছি, আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক। টেকনিক্যালি আজকে আমাদের ডে 7, না টেকনিক্যালি ডে 8, বাট লজিক্যালি ডে 7। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হচ্ছে ভিন্ন ভিন্ন টেকনোলজি স্ট্যাক। এই যে আমরা এত কিছু শিখলাম, সেই এত কিছু শেখার পর আসলে আমাদের ভিন্ন ভিন্ন টেকনোলজি লাগবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস, হাবিজাবি ভিন্ন ভিন্ন অনেক কিছু লাগবে। তো সেই সব কিছু চুজ করার বিষয়বস্তু নিয়েই আজকে আমাদের লেকচারটা হওয়ার কথা। লেকচারটা ওইভাবেই হবে, কিন্তু উই ডু নট হ্যাভ এনি স্লাইড টুডে। আজকে আমাদের কোনো স্লাইড নাই, আজকে আমাদের আলোচনা হবে, আপনাদের সাথে আলোচনা করব, ভিন্ন ভিন্ন কাইন্ড অফ ইন্টারেক্টিভ হবে। আপনারাও ফিডব্যাক জানাবেন, আপনারাও মতামত জানাবেন, একটা আলোচনা হবে কাইন্ড অফ। ওকে, সো ভিন্ন ভিন্ন সিনারিওতে, লাইক আমাদের যখন একটা প্রজেক্ট আসবে তখন আমরা কিভাবে সেটা চুজ করব, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে চুজ করব। আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করছি যে আমরা আর্কিটেকচার কিভাবে চুজ করব, কিন্তু আর্কিটেকচার ইজ নট এভরিথিং। আমাকে তো সামহাও এই আর্কিটেকচারটা ব্যবহার করার জন্য কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাছে যাইতে হবে, আর মোর স্পেসিফিক্যালি আমরা কোনো না কোনো একটা ফ্রেমওয়ার্কের কাছে যাব, তাই না? তো এই জিনিসটা আমরা চুজ করব কিভাবে, এখানে কি আসলে কোনো ইম্প্যাক্ট আছে কিনা, যে আমরা কোন টেকনোলজি চুজ করছি তার উপরে আমাদের অ্যাপ্লিকেশনের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে বা খুব বেশি বেনিফিট হবো, এরকম কোনো কিছু আছে কিনা। সো এটা আপনাদের কি মনে হয়? কেউ একজন বলেন দেখি যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে চুজ করব বা কি করব না করবো। রাসেল স্যার প্লিজ। আচ্ছা স্যার, আমি হচ্ছে যতটুকু বলতে পারি, যেমন ধরেন হচ্ছে আমি যখন আমার একটা ছোট টিম থাকবে, এখন হুম আমি কোনো একটা ম্যানেজমেন্ট থেকে হচ্ছে কোনো একটা প্রজেক্টের জন্য হচ্ছে আমাদেরকে বললো এবং প্ল্যানিং করার জন্য কোন স্ট্যাক চুজ করবো বা কি ধরনের ল্যাঙ্গুয়েজ চুজ করবো এটার জন্য বললো। তো আমি যেটা যেটা করব সেটা হচ্ছে, ধরেন আমাদের তো আশেপাশে তো অনেক হাইপ চলে আসে, যেমন হচ্ছে ধরেন হচ্ছে রিয়েক্ট দিয়ে তৈরি করা বা হচ্ছে নেক্সট দিয়ে চুজ করা, এই ধরনের হাইটেক যে টেকনোলজি গুলো আছে এগুলো অবশ্যই চুজ করতে পারি। তবে হচ্ছে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি আমার কোম্পানির মধ্যে যে টিম আছে এই টিমটা সেটাতে হচ্ছে পারফেক্ট ভাবে সে কাজ করতে পারবে কিনা। যদি কাজ করতে না পারে, যেমন ধরেন হচ্ছে আমি এমন একটা ফ্রেমওয়ার্ক চুজ করে ফেললাম, হয়তো এটা অনেক ভালো বা খুব কম সময়ে হচ্ছে এটা ডেভেলপ করা যায়, বাট হুম। আমার টিম সেটা এফোর্ড করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আচ্ছা। হচ্ছে এখানে অবশ্যই একটা সতর্কতা অবলম্বন করতে হবে টেকনোলজি চুজের ক্ষেত্রে। সো এটা একটা এটা একটা বিষয়। হুম হুম। এতটুকু ছিল স্যার। ওকে, থ্যাংক ইউ, গুড পয়েন্ট। যে আমরা যেভাবে আমাদের টিমের উপর ভিত্তি করে আর্কিটেকচার ডিসিশন মেক করি, আর্কিটেকচারাল ডিসিশন, ঠিক একইভাবে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক চুজ করার ক্ষেত্রেও আমরা আমাদের টিমের প্রিফারেন্সটা নিব। এটা একটা পয়েন্ট অফ ভিউ। ওকে, আর কোনো কিছু কেউ বলতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন? আরো আমি স্পেসিফিক করে দিই, আরো স্পেসিফিক করে দিই এই কারণেই যে এই টেকনোলজি চুজিং এর বিষয়টা, পেইনটা হয় হচ্ছে মনোলিথিক আর্কিটেকচারে। মাইক্রো সার্ভিসে তো আমার যখন যেটা করতে, যেই সার্ভিসে সহজ মনে হচ্ছে, আমার টিম বড় আছে, সেটা সেটা কোনো প্রবলেমই না, তাই না? তো ওইটা আমি ইভেন আমার সার্ভিসগুলোও ছোট, যদি আমি কোনো এমন একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে ফেলি যেই সার্ভিসটার পরবর্তীতে প্রচুর ইউজ হচ্ছে এবং প্রচুর পরিমাণে কি বলবো লেটেন্সি হচ্ছে বা পারফরমেন্স ইস্যু ইস্যু হচ্ছে বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ, সেই ক্ষেত্রে তো আমরা শিফট করতে পারছি, কিন্তু মনোলিথিকের ক্ষেত্রে শিফট করাটা টাফ। তো আমি মোর স্পেসিফিক্যালি বলছি মনোলিথিক অ্যাপ্লিকেশনের জন্য, কারণ আমরা এখন একটা অ্যাপ্লিকেশন শুরু করব মানে তো ইনিশিয়ালি মোস্ট অফ দ্য কেস, 99% কেসে হচ্ছে আমরা মনোলিথিক আর্কিটেকচার ফলো করব। সো এই মনোলিথিক আর্কিটেকচারে ফলো করলে আমরা যে কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করতে পারি বা ল্যাঙ্গুয়েজের কোনো ইম্প্যাক্ট আছে কিনা আদৌ। আর কেউ কিছু বলেন? রাসেল স্যার খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন। জি তারেক ভাই। ভাইয়া, আমার কাছে যেটা মনে হচ্ছে, হুম আমরা আগে একটা প্রজেক্টের রিকোয়ারমেন্ট বুঝবো আর কি, এই হুম প্রজেক্টটা কোন ধরনের বা কোন টাইপের আর কি। হুম এটা যদি আমি একেবারে ব্রিফলি বলি, যদি এটা হুম যদি ডেটা নিয়ে যদি ইয়ে হয় আর কি, হুম হুম ডেটা নিয়ে যদি কমিউনিকেশন যদি হয় বা ডেটা নিয়ে যদি খেলা যদি হয়, তাহলে আমরা যদি ইয়ের কথা যদি বলেন, যে হুম ল্যাঙ্গুয়েজের কথা যদি বলেন, তাহলে আমরা বেসিক্যালি আমরা
জাভাস্ক্রিপ্ট নিতে পারে। আর যদি হেভি হুম কম্পিউটিং যদি হয়, হুম তাহলে গো বা পাইথন ওই রকমের আমরা নিতে পারি আর কি, ল্যাঙ্গুয়েজ নিতে পারি আর কি, ওয়েল, প্রোগ্রামিং দ্যাটস এ গুড ল্যাঙ্গুয়েজ নিতে অ্যান্সার। পারি। দ্যাটস এ গুড অ্যান্সার, বাট হোয়াট ইফ যে আপনি এই মুহূর্তে জাভাস্ক্রিপ্ট জানেন এবং আপনার টিমের কেউ গো জানে না, আপনি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন? তো আপনি তাহলে তো লজিক্যালি তো আসলে আমাকে বললো, সিস্টেম আমার রিকোয়ারমেন্ট বললো যে এই অংশটুকু গো দিয়ে করলে বেটার হয় বা এই অ্যাপ্লিকেশনটা গো গো দিয়ে করলে বেটার হয়, বাট আপনার টিমে কেউ গো জানে না, আপনার টিমে সবাই পিএসপি জানে। হাউ ক্যান ইউ ডু দ্যাট? এখানে এক্স্যাক্টলি বলতে পারছি না। আচ্ছা, থ্যাংক ইউ। বাট আপনার লজিক সঠিক ছিল। আমরা সাধারণত ডেটা ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশনগুলো যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েই বানাইতে পারি, বাট যখন হচ্ছে যে বিষয়টা হয়ে যায় সিপিইউ ইন্টেন্সিভ, তখন একটা ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ আমাকে চুজ চুজ করতে হবে, যে ল্যাঙ্গুয়েজটা আসলে ওয়ে মোর ফাস্টার। ওয়েল, সত্যি কথা বলি আজকে, ওকে, সো এটা অ্যাকচুয়ালি ডাজেন্ট ম্যাটার আপনি কোন ল্যাঙ্গুয়েজ কোন ফ্রেমওয়ার্ক চুজ করছেন, এটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এটা কোনো ম্যাটারই করে না। ওকে, আপনি পিএসপি ভালো পারেন, চুজ দ্যাট। আপনি পাইথন ভালো পারেন, চুজ দ্যাট। আপনি রেলস ভালো পারেন, চুজ দ্যাট। আপনি নোডজেস ভালো পারেন, চুজ দ্যাট। আপনি ডটনেট ভালো পারেন, চুজ দ্যাট। আপনি জাভা স্প্রিং ভালো পারেন, চুজ দ্যাট। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এটা ম্যাটারই করে না। ওকে, সো আপনার টিম যেটা পারে, আপনার টিম যেটা পারে সেটা দিয়ে আপনার স্টার্ট করে দেওয়া উচিত, এবং এই ক্ষেত্রে ফ্রেমওয়ার্ক চুজ করা উচিত সবচাইতে বাউন্ডেড। ওকে, বাউন্ডেড মিন্স যেই ফ্রেমওয়ার্কটাতে মূলত আপনাকে শুধু মেইন লজিকটা লিখতে হবে, বাকি সবকিছু কমপ্লিটেড অবস্থায় আছে। এটা আমার আমার পার্সোনাল অপিনিয়নের সাথে বা আমি পার্সোনালি যেভাবে কাজ করি তার সাথে কিন্তু পুরোপুরি দ্বিমত, বা অন্যভাবে উল্টো কথা বলতেছি। আমি আমি পার্সোনালি ফ্লেক্সিবিলিটি পছন্দ করি, কিন্তু যখন আপনি একটা টিমে কাজ করছেন বা একটা প্রজেক্ট বানাচ্ছেন, সেই প্রজেক্টের ক্ষেত্রে আমাকে দ্রুত প্রজেক্টটা বানাইতে হবে। ওকে, ইভেন আমি আজকে যে প্রজেক্টের আইডিয়া নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা দুনিয়া চেঞ্জ করা আইডিয়া। এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট হলে, বাজারে আসলে দুনিয়া চেঞ্জ হয়ে যাবে, ইলন মাস্ক আমার বাড়ি আসবে আমার প্রজেক্টটা কেনার জন্য, ইনভেস্টমেন্ট করার জন্য, এরকম মনে হইতে পারে, অনেক কিছু মনে হইতে পারে। বাট রিয়েলিটি ইজ ভেরি ডিফারেন্ট। রিয়েলিটি হচ্ছে নো ওয়ান নোজ যে আগামী 10 বছরেও এই প্রজেক্ট আসলে সাকসেসফুল হবে কিনা। ওকে, তাই প্রথম অ্যাপ্রোচটাই হওয়া উচিত, আমি যা জানি, যেই ল্যাঙ্গুয়েজ আমার হাতে আছে, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেই ফ্রেমওয়ার্ক দিয়ে আমি আগে আগে হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপ করব। এটা হচ্ছে আমার প্রথম রিকোয়ারমেন্ট। ওকে, মনোলিথিক আর্কিটেকচার ফিক্সড, এবং আমার 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 যে ল্যাঙ্গুয়েজটা, ফর ফর এক্সাম্পল পিএসপিতে সহজ ফ্রেমওয়ার্ক কোনটা আছে? লারাভেল। ওকে, আমার আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। পাইথনে কম সময়ে ভালো কাজ করা যাবে কোনটাতে? ওকে, আমার আছে হচ্ছে জ্যাঙ্গো, জাভা, স্প্রিং বুট, ডটনেট ফ্রেমওয়ার্ক, সি শার্পে। সো প্রত্যেকটা জায়গায় আছে। নোট জেএস এক্সপ্রেস আছে, এক্সপ্রেস যদিও হ্যাভি, এক্সপ্রেসে প্রচুর কোড করা লাগে, এক্সপ্রেসে সহজ করার জন্য নেস্ট আছে। তো এরকম ইজি ফ্রেমওয়ার্ক কোনগুলো আছে সেগুলো দিয়ে, যেটা আমি জানি, আমি যদি ইজি না জানি, আমার আমার টাইম নাই আমি একটা ফ্রেমওয়ার্কে ইনভেস্ট করব। সত্যি কথা বলতে, একটা ল্যাঙ্গুয়েজ তার পারফরমেন্সে যে পরিবর্তন, বা কি বলবো, একটা আপনি যেই কাজটা নোট জেএসে করছেন, পিএসপিতে করছেন, আর আরেকটা ওই সেম কাজটা গোতে করছেন, এর মাঝখানে যে চেঞ্জেসটা, ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা বোঝার জন্য আপনার অ্যাপ্লিকেশন একটা ভালো অ্যামাউন্ট অফ পিপলের কাছে পৌঁছাইতে হবে, এবং একটা ভালো অ্যামাউন্ট অফ পিপলকে সেটা ব্যবহার করতে হবে। সেটা না করা পর্যন্ত কিন্তু আপনার এখানে কোনো পারফরমেন্স বেনিফিট নাই। ওকে, আমি একটা অ্যাপ্লিকেশন বানালাম, সারা মাসে সেটার ইউজার হয় 1,000 জন, তো ওখানে আমার পারফরমেন্স বেনিফিটের কোনো দরকার নেই। ওই পারফরমেন্স বেনিফিট দিতে যেয়ে আমি হাই ইন টেকনোলজি চুজ করে, যেই প্রজেক্টটা হয়তো 15 দিনে ডেভেলপ করা সম্ভব ছিল, সেই জিনিসটা ডেভেলপ করতে আমি টাইম লাগাইছি 2 মাস বা 3 মাস, 6 মাস। এর কোনো মানে নাই। ঠিক আছে, পারফরমেন্স বেনিফিটের জায়গা যেটা, পারফরমেন্স বেনিফিটের বিষয়গুলো আমাদের আসবে বহু পরে। আমরা এক এক করে, এক এক করে, অল্প 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 করে আমরা পারফরমেন্স বেনিফিট নেওয়ার চেষ্টা করবো, এবং এই জন্য আমরা যে পারফরমেন্সের লেকচারগুলো দেখছি, সেখানে ভিন্ন ভিন্ন জায়গা আছে যে জায়গাটায় আমরা কি করতে পারি, পারফরমেন্স অপটিমাইজ করতে পারি। আপনি যদি ভালোভাবে পারফরমেন্স অপটিমাইজ করতে পারেন, পিএসপি কে আমরা বলি স্লো ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি পিএসপি একটা স্লো ল্যাঙ্গুয়েজ কম্পেয়ার টু গোল্যাং, কম্পেয়ার টু আদার ল্যাঙ্গুয়েজ যেগুলো আর কি খুব ফাস্ট, কিন্তু ওই পিএসপি দিয়েই অনেক বড় বড় অ্যাপ্লিকেশন রেডি হয়ে বসে আছে। অনেক বড় বড় লোড তারা হ্যান্ডেল করছে, তারা খুব সুন্দরভাবে অপটিমাইজ করছে, তারা খুব সুন্দরভাবে অপটিমাইজ করে যেখানে যেখানে অপটিমাইজ করা পসিবল, পিএসপি দিয়েই তারা অ্যাপ্লিকেশন চালায় যাচ্ছে। নো প্রবলেম, তাদের কোনো প্রবলেম হচ্ছে না। বিষয়টা আসলে ল্যাঙ্গুয়েজ না, বিষয়টা আসলে আহ, আপনি কিভাবে ওই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছেন, আপনি কিভাবে অপটিমাইজ করছেন। আরিফ ভাই, ফেসবুক ইনিশিয়ালি পিএসপি দিয়ে ছিল, বাট রাইট নাও এটা পিএসপি দিয়ে না, ওরা ওর কম্পাইলারই বানাই ফেলছে, চেঞ্জ করে ফেলছে, হ্যাক করে ফেলছে। সো মানে, তো যে কারণে পিএসপি, ফেসবুক দিয়ে এক্সাম্পল দেওয়া যাবে না, বাট আদার প্রচুর ল্যাঙ্গুয়েজ, প্রচুর ওয়েবসাইট আছে। একটা
প্রচুর, আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, যে এই সাইটগুলো আসলে পুরোটাই পিএসপি দিয়ে বানানো, বড় বড় অ্যাপ্লিকেশন পিএসপি দিয়ে বানানো। কোনো প্রবলেম নাই কিন্তু তাতে, তাদের চলছে চলছে। আর টপটালের কথা যদি বলি, টপটালের পুরো ইনফ্রাস্ট্রাকচার মানে পাবলিক সফটওয়্যার বলেন আর প্রাইভেট বলেন সব রেলসের উপরে, বেশিরভাগ জিনিস রেলসের উপরে। এখন কিছু কিছু আলাদা মাইক্রো সার্ভিসে করে আর কি নোডজেস বা হাবিজাবি টেকনোলজি ব্যবহার করছে, বাট মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনস আর অন রেলস। এখন রেলস কি খুব ফাস্ট? রেলস একটা স্লো ল্যাঙ্গুয়েজ, স্লো, খুবই স্লো। তো তাহলে রেলসে কেন পারতেছে বা কেন করতেছে? ওরা হিসাব করে দেখতেছে যে আমার এই অ্যাপ্লিকেশন এখন যদি আমি কনভার্ট করি তাহলে আমার কি পরিমাণ কস্ট আসতেছে, আর এখানে যদি আমি সার্ভার বৃদ্ধি করি তাহলে মানে স্কেল করি এইভাবে তাহলে আমার কি পরিমাণ প্যারা আসতেছে, ওইসব ক্যালকুলেশন করে ওরা স্কেল করতেছে না। বহু অ্যাপ্লিকেশন রেলসের উপরে বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল আছে। ওকে, কিন্তু কারণ কি? কারণ হচ্ছে যে ইট অ্যাকচুয়ালি ডাজেন্ট ম্যাটার। তারা তারা যে পরিমাণ পারফরমেন্স বেনিফিট পাবে যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, তার থেকে তাদের খরচ বেশি। তাই ল্যাঙ্গুয়েজ বা আদার জিনিসপত্র বা হচ্ছে যে আপনার কি বলা চলে, আপনার ফ্রেমওয়ার্ক, এগুলো আপনার ব্যারিয়ার না। এগুলো ব্যারিয়ার, এগুলো আপনার পারফরমেন্সে ব্যারিয়ার একটা লেভেলে যায় হবে, কিন্তু আগে আমাকে তো সেই লেভেল পর্যন্ত রিচ করতে হবে, তাই না? সেই লেভেল পর্যন্ত রিচ না করা পর্যন্ত আমার কাছে কিন্তু কোনো কিছুই ব্যারিয়ার না। তাই এইটা ভাবার কোনো দরকার নেই। আমি এটা বলছি না যে তার মানে আপনি যা হাতের কাছে পাচ্ছেন তাই শিখে ফেলেন, না সেটা বলছি না। আপনি যখন শিখবেন তখন আপনি ওয়াইজ ডিসিশন মেক করেন, যে আমি গো শিখবো বা আমি নোট শিখবো বা আমি এরকম কিছু একটা ইন্টারেস্টিং টেকনোলজি শিখবো যেটা কম্পেয়ার টু আদার্স ভেরি ফাস্ট আমি যখন শিখবো। বাট আমি জানি আমার নলেজ নোট চেয়েছে এই অ্যাপ্লিকেশনটা যদি আমি গোতে বানাই বা এই অ্যাপ্লিকেশনটা যদি আমি রাস্টে বানাই তাহলে আমি বেস্ট পারফরমেন্স পাবো। এখন ওই অ্যাপ্লিকেশন বানানোর জন্য অ্যাপ্লিকেশন বানানোর নাম নাই, আমি বসে পড়লাম রাস্ট শিখতে, তাহলে এটা রং। ওকে, এটা রং। আমাকে কি করতে হবে? এই মুহূর্তে আমার যা নলেজ আছে সেটা দিয়ে অ্যাপ্লিকেশন বানাইতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এবং এই যে রাস্টে বানাইলে যে পারফরমেন্স ডিফারেন্সটা পাইতাম, সেই ডিফারেন্সটা আমি একটা লেভেল পর্যন্ত না গেলে কখনোই বুঝতেই পারবো না। হ্যাঁ শাকিল ভাই প্লিজ। জি ভাই, আমি যতদূর জানি যে প্রথম আলো ইনিশিয়ালি ওয়ার্ডপ্রেস ছিল, জি। দেন ওরা রিয়াক্ট ইকোসিস্টেমে বা ওই জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে, নোড ইকোসিস্টেমে মুভ করছে। তো এই হুম। ক্ষেত্রে লজিকটা কি হইতে পারে? তো ওরা তো খুব ওই স্বাভাবিক। ওয়ার্ডপ্রেস কেই বা পিএইচপি কেই স্কেল করতে পারতো ভার্টিক্যালি, ওয়েল হরাইজন্টালি ওয়েল বা যে ওয়েল, কোনো ওয়েতে। এটা এটা হচ্ছে ওদের ডিসিশন। ওকে, সো ওদের ডিসিশনটা ওরা কেন নিছে সেটা তো ওরাই জানে। আমি তো বলতে পারবো না এক্সাক্ট যে ওদের টেকনিক্যাল টিম কি চিন্তা করে এই ডিসিশনটা মেক করছে। ডেফিনেটলি প্রচুর টেকনোলজি সুইচ হয়, প্রচুর মানুষ কন্টিনিউয়াসলি একটা টেকনোলজি থেকে আরেকটা টেকনোলজিতে শিফট করে। প্রথম আলো প্রথমে পিএসপিতে ছিল, ওয়ার্ডপ্রেসে ছিল। ওয়ার্ডপ্রেস ইজ নট 100% স্কেলেবল। ওয়ার্ডপ্রেস পুরোপুরি একটা মনোলিথিক অ্যাপ্লিকেশন এবং এটা একটা কাইন্ড অফ সিএমএস, তাই না? তো এর একটা ফ্রেমওয়ার্ক আছে। এটা যদি লারাভেলে বানানো হতো তাহলে তাদের এইভাবে যাইতেই হতো না, তারা কিন্তু তাদের মন মতো যে ততটুকু মডিউল দরকার ততটুকু মডিউল আলাদা করে ফেলতে পারতো। তো তারা যখন সিদ্ধান্ত ওয়ার্ডপ্রেস থেকে তাদের সিদ্ধান্ত আসলে পিএসপি থেকে নোডজেস আসার সিদ্ধান্ত ছিল না, তাদের সিদ্ধান্ত ছিল ওয়ার্ডপ্রেস থেকে বের হওয়ার। তো এখন ওয়ার্ডপ্রেস থেকে বের হওয়ার ক্ষেত্রে এখন তার হাতে রিসোর্স আছে, তার হাতে টাকা আছে, তার হাতে টিম আছে। তারা ডিসিশন মেক করবে খুব ইজিলি যে তার জন্য কোনটা বেটার। তারা হয়তো ডিসিশন মেক করছে যে তাদের জন্য নোডজেস বেটার, তাই তারা নোডজেসে শিফট করছে। পৃথিবীতে এখন প্রচুর কোম্পানি আছে যারা পাইথন দিয়ে, জ্যাঙ্গো দিয়ে অ্যাপ্লিকেশন বানাচ্ছে, কোনো ম্যাটার না। পৃথিবীতে বহু কোম্পানি আছে যারা তাদের ওয়ার্ডপ্রেসের অ্যাপ্লিকেশন শিফট করে লারাভেলে নিয়ে যাচ্ছে, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছে। এটা কোনো অ্যাকচুয়ালি ব্যাপারই না, ঠিক আছে? এখন ওই টিম কোন পার্সপেক্টিভ থেকে ডিসিশন নিছে এটা তো আমি জানি না। এটা আসলে পুরোপুরি একটা পাজেল। ইভেন আপনি তারা যদি ওই জায়গাটায় বসে ডিসিশন মেক করতো যে আমি নোডজেসে না যেয়ে আমি জাভা স্প্রিং বুটে যাব, কারোর কিছু করার থাকতো না। এর পিছনে যে খুব বেশি লজিক আছে আমি বলবো না, কারণ হচ্ছে যে আহ, প্রথম আলোর কাজটা কি বেসিক্যালি? প্রথম আলো সার্ভটা করে কি? প্রথম আলো সার্ভ করে জাস্ট স্ট্যাটিক কন্টেন্ট, একটা ব্লগ, তাই না? ও তো এর তো কিন্তু বেশি কাজ নাই। ও হচ্ছে বেসিক স্ট্যাটিক কন্টেন্ট সার্ভ করে, যেই কন্টেন্টটা সার্ভ করার কাজ আপনি যে কোনো কিছুতে করতে পারেন। ইভেন আপনি যদি মনে করেন যে আচ্ছা আমি এত কিছু করব না, আমি এনজিনিক্স এর বিপরীতে এরকম হচ্ছে যে প্রতিটার জন্য পুরা মানে স্ট্যাটিক এইচটিএমএল বানায় রেখে দেবো, এনজিনিক্স ক্যান হ্যান্ডেল দিস। যদিও আমি জাস্ট একটা এক্সাম্পল পারপাসে বললাম, রিয়েল লাইফে এভাবে কাজ হয় না, কারণ তার অনেক কিছু ট্র্যাক করার ব্যাপার বিষয় আছে, যে কোথা থেকে মানুষ আসছে, অ্যানালিটিক্স এর বিষয়বস্তু আছে। বাট ওর অ্যাপ্লিকেশনের জন্য, ওর একটা ডেটা ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশন, ও চিন্তা করছে যে ওকে আমি নোডজেসে যাই, আমি যেহেতু শিফট করবোই আমি নোডজেসে যাচ্ছি, নোডজেসে গেলে আমার সুবিধা হচ্ছে এটা সিঙ্গেল থ্রেডেড এবং নন ব্লকিং আইও। তো এই কারণেই প্রচুর অ্যাপ্লিকেশন আসলে নন ব্লকিং আইওতে যাচ্ছে। আমি বলছি কোন পার্সপেক্টিভ থেকে, আমি বলছি না যে নোডজেস এর অ্যাডভান্টেজ নাই, আমি বলছি না যে গোল্যাং এর অ্যাডভান্টেজ নাই, আমি এগুলো বলছি না মোটেও। আমি বলছি এই দুইটা ডিফারেন্স। আপনি কোন একটা অ্যাপ্লিকেশন
নোড.জেএস দিয়ে বানাবেন এই মুহূর্তে, আপনার নলেজ আছে নোড.জেএস এর, আপনি দেখলেন এটা রিসার্চ করে দেখলেন যে এটা নোড.জেএস দিয়ে বানানোর থেকে গোল্যাং এ বানাইলে পারফরমেন্সটা ভালো হবে, অথচ আপনার টিমেও কেউ গো পারে না, আপনার নিজেরও গোয়েল নলেজ নাই, আপনি কি করলেন অ্যাপ্লিকেশন না বানায় বসে পড়লেন আমি গোল্যাং শিখবো, গোল্যাং শিখবো তারপরে গোল্যাং দিয়ে অ্যাপ্লিকেশন বানাবো। এইটা রং। আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন বানান, আপনার অ্যাপ্লিকেশন ওই পারফরমেন্স প্রবলেম যখন দেখা দিবে তখন ইউ ক্যান মেক এ চেঞ্জ, ইউ ক্যান রিইনভেন্ট ইউর অ্যাপ্লিকেশন, নো প্রবলেম, ফ্রম স্ক্র্যাচ। কারণ আপনি তখন আর্কিটেকচার চেঞ্জ করতে পারেন, সবকিছু চেঞ্জ করতে পারেন। কনসেপ্ট বুঝতে পারছেন শাকিল ভাই আমি কোন পার্সপেক্টিভ থেকে জি বলছি? জি জি জি, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা ভাই, আর একটা সিনারিও, সে একটা হুম। ক্লায়েন্ট আমার কাছে আসলো, হুম। এসে সে বললো যে আমাকে একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দেন, আমার বাজেট আপাতত অল্প অল্প, বাট 1 থেকে 2 বছরের মধ্যে আমি এটা স্কেল করবো এবং ভিজিটরও বাড়বে। হুম। তো হুম। তাকে যদি আমি আইডিয়া দিতে চাই যে আপনি আপাতত এই স্কেলটা, এই টেকটা চুজ করেন, বাট এইটা এই সার্টেন লেভেল পর্যন্ত ভিজিটর হ্যান্ডেল করতে পারবে, এইখানে কি কোনো থ্রেশ হোল্ড আছে যে আমি তাকে আইডিয়া কোনো দেওয়ার জন্য? থ্রেশহোল্ড নাই, কোনো থ্রেশহোল্ড নাই। সত্যি কথা বলতে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসকে আমরা বলি স্লো, ওয়ার্ডপ্রেস স্কেলেবল না, আমরা অনেকেই মনে করি ওয়ার্ডপ্রেস স্কেলেবল না। ওয়ার্ডপ্রেসের এক্সাম্পল দিচ্ছি কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটাকে আমি আসলে খুব খারাপ অ্যাঙ্গেলে দেখতেছি পারফরমেন্স পার্সপেক্টিভ থেকে। ওকে, মানে নতুন আপনি কাস্টম বানানোর থেকে সেই পার্সপেক্টিভ থেকে বলছি যে ওয়ার্ডপ্রেসকে আমি খারাপভাবে দেখতেছি। ওর অনেক প্রবলেম আছে, ও মনোলিথিক, ও এক জায়গায় থাকে। বাট আপনি যদি মনে করেন ওয়ার্ডপ্রেসকে আপনি স্কেল করতে পারেন, ওর পারফরমেন্স ঠিকঠাক ভাবে আপনি অপটিমাইজ করবেন এবং এটাকে স্কেল করবেন, ওয়ার্ডপ্রেস ক্যান হ্যান্ডেল বিলিয়ন রিকোয়েস্ট। সো আচ্ছা আচ্ছা। এই যে রিকোয়েস্টের বিষয়গুলো, হ্যান্ডেল করার বিষয়গুলো, আপনার কোনো টেক এরকম নয় যে টেক আপনাকে হ্যান্ডেল করতে পারবে না, সার্টেন রিকোয়েস্ট সার্টেন অ্যামাউন্ট রিকোয়েস্টের পরে আর পারবে না, ব্যাপারটা এরকম না। আমরা এতদিন ধরে কি শিখে আসলাম? এতদিন ধরে শিখে আসলাম যখন আমার থ্রোপুট বাড়াইতে হবে তখন আমার অ্যাডিশনাল সার্ভার যুক্ত করতে হবে, তাই শিখে আসলাম না? তো আমি যদি জি। অ্যাডিশনাল সার্ভার যুক্ত করি তাহলে তো আমি আগে আমার একটা 4 4 কোরের 16 জিবি র্যামের একটা সার্ভার ছিল যেটা কনকারেন্টলি ধরেন 10,000 রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারতো। আমি সেম আর একটা সার্ভার বসায় দিলাম, তাহলে তো এখন আমার লোড স্প্লিট হয়ে যাবে, ডাবল ডাবল হ্যান্ডেল করতে পারবে, তাই না? তো জি বিষয়টা হচ্ছে এই জি। রকম। ঠিক আছে, থ্রোপুট বৃদ্ধি করতে পারতে হবে, আর থ্রোপুট বৃদ্ধি করার উপায়ের জন্যই কিন্তু আমরা ফার্স্টে স্কেলেবিলিটি দেখছি, আমরা রিলায়েবিলিটির জন্য রিডান্ডেন্ট সার্ভারের বেশ বিষয়গুলো দেখছি, রিডান্ডেন্সি বোঝার চেষ্টা করছি। সো আপনি যেই টেকনোলজি দিয়েই বানান, যেই টেকনোলজি দিয়েই বানান ইউ ক্যান স্কেল। আপনি যতক্ষণ পর্যন্ত সার্ভার বৃদ্ধি করতে পারবেন, সার্ভার বৃদ্ধি করতে থাকেন, নো প্রবলেম, ইউ ক্যান স্কেল। ওকে, যেই টেকনোলজিতেই বানান। তবে যদি আপনার ক্লায়েন্ট এরকম আসে যে ক্লায়েন্ট বাজেট কম, 2 বছর পর তার চিন্তা যে স্কেল করব, আপনি তাকে সাজেস্ট করেন বেয়ার মিনিমাম কোনটা দিয়ে আপনি সহজে বানাইতে পারবেন, কোনটা দিয়ে বানাইলে তারা এখনকার লোড খুব ইজিলি সামাল দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। ইউ ক্যান সাজেস্ট যে যত দ্রুত সম্ভব তারা যেন ডেভেলপমেন্টে নামে, তারা যেন দ্রুত অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করে, এবং আপনিও সেই টেকনোলজিটাই চুজ করবেন যেই টেকনোলজিতে খুব দ্রুত এটা ডেভেলপ করা পসিবল। ওকে, আপনি এমন অনেক অ্যাপ্লিকেশন আমার চোখের সামনে আছে যে অ্যাপ্লিকেশনগুলো এমন টেকনোলজিতে বানানো আমি হয়তো নিজে চুজই করতাম না যে এইটা দিয়ে বানাবো, এটা দিয়ে বানালে তো স্লো হবে। ভাই আমরা জাস্ট আমাদের ভেতরে আমরা এই জায়গাগুলোতে ওভার ইঞ্জিনিয়ারিং করে ফেলি। আমরা ওভার ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ চুজিং এর ক্ষেত্রে করি, তার কারণ হচ্ছে যে আমরা ভেতরকার ইঞ্জিনিয়ারিং বুঝি না। আমরা মনে করি ল্যাঙ্গুয়েজ হয়তো আমাদের সমস্ত প্রবলেমের সলভ করে দিবে। আমার অ্যালগোরিদম খারাপ, ল্যাঙ্গুয়েজ কি করবে, তাই না? আমি ভুলভাল ভাবে কানেকশন তৈরি করছি, আমি প্রচুর আনলিমিটেড টাইপের একটা লুপের মধ্যে 10,000 বার চলবে এরকম একটা লুপের ভিতরে 10,000 বার কোয়েরি কাজ চালাই দিছি। এটা এটা আমার ল্যাঙ্গুয়েজের দোষ না, এটা আমার দোষ। ওকে, এটা আমার দোষ। সো এই জায়গাগুলোতে বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু ভেতরকারই মানে অ্যাকচুয়াল পারফরমেন্স অপটিমাইজেশন বা অ্যাকচুয়াল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলো ইমপ্লিমেন্ট করার জন্য যে ইঞ্জিনিয়ারিং দরকার সেটা জানি না দেখে আমরা ল্যাঙ্গুয়েজের উপরে চাপাই দিই। ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি ম্যাটার করে, ডেফিনেটলি ম্যাটার করে, ডেফিনেটলি ম্যাটার করে, কিন্তু সেটা লার্জ স্কেলে, স্মল স্কেলে কোনো ম্যাটার করে না। সো অ্যাট ফার্স্ট আমাদের দায়িত্ব হচ্ছে সামহাও একটা অ্যাপ্লিকেশন বানানো যেটাতে আমি কমফোর্টেবল সেটা দিয়ে, এবং ইভেন ইউ কান্ট মানে কোনো রকম কোনো ডিফারেন্স আপনি পাবেন না। আমি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি আমার স্কিনার অ্যাপ্লিকেশন প্রথমে রেলসে বানাইছি। রেলসের থেকে নোট.জেএস অনেক ফাস্ট, অনেক, কারণ হচ্ছে রেলস ব্লকিং, কিন্তু নোট.জেএস তো ব্লকিং না। আমার দুইটা ডিফারেন্সই নাই কোনো অ্যাপ্লিকেশন, আমি যখন এটা ব্যবহার করতেছি, হিউজ মানুষ ব্যবহার করতেছে, আমার ভার্সন 1 ডেভেলপ করা রেলসে, ভার্সন 2 ডেভেলপ করা নোট.জেএসে, আমি কোনো ডিফারেন্স পাইনি, পাবো না। আমি এই ডিফারেন্সটা আসবে কখন? এই ডিফারেন্সটা আসবে যখন নাম্বার অফ কনকারেন্ট ইউজার বাড়তে থাকবে।
নাম্বার অফ সিঙ্গেল ইউজার না কিন্তু। আমার টোটাল ইউজার দিনে হচ্ছে 10, 15, 20 হাজার রিকোয়েস্ট পাঠায়, এক একজন এক এক টাইমে রিকোয়েস্ট পাঠায়, এতে কোনো প্রবলেম নাই, আমার সার্ভার ফ্রি থাকবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমার এই রিকোয়েস্টটা কনকারেন্টলি আসতেছে, সবাই মিলে আসতেছে, তখন বিষয়টা আমি দেখতে পাবো যে ওকে, আমার যেহেতু মানে ব্লক করছে সেহেতু আমার রেসপন্স আসতে একটু দেরি হচ্ছে, এখন আমার স্কেলিং করতে হবে, আমাকে ভার্টিক্যালি যাইতে হবে বা ইসা যাইতে হবে, আমার হরিজন্টাল স্কেলিং করতে হবে, সেটা তখন আসবে। বাট ইনিশিয়ালি আপনি কোনো প্রবলেম ফেস করবেন না, অন্তত 1-2 লাখ ইউজার পর্যন্ত আপনি কোনো প্রবলেম ফেস করবেন না। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকগুলো মেসেজ এসছে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ইউ আর ওয়েলকাম। গ্রাফকিউএল চুজ করে, যদিও আমার টিম ভালো গ্রাফকিউএল এক্সপার্ট না, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে হচ্ছে রাইট স্ট্যাক চুজ করতে, গ্রাফকিউএল এর আদার কিছু প্রবলেমও আছে, যেটা কুয়েরি রিলেটেড কিছু প্রবলেম হয়, N+1 প্রবলেম, যেটা রাইট স্ট্যাক চুজ করতে হলেও তো আমাকে সবকিছু স্ট্যাক সম্পর্কে জানতে হবে, রাইট? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, সো কিভাবে আপনি অন্যান্য স্ট্যাক সম্পর্কে জানতে পারবেন? স্টাডি করতে হবে ভিন্ন ভিন্ন স্ট্যাক নিয়ে, এছাড়া তার কোনো উপায় নেই, হালকা পাতলা করে স্টাডি করতে হবে। ওকে, সো অ্যাডিশনাল সার্ভার অ্যাড করব, ক্যাশিং মেকানিজম অ্যাপ্লাই করতে পারি ডেফিনেটলি। ওয়ার্ডপ্রেস কত কনকারেন্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে ডিপেন্ড যে আপনি কি কোন সার্ভারে এটা অ্যাপ্লাই করছেন, আপনার সার্ভারটা কত বড়। ওকে, আপনি কোন সার্ভারে, আমি যদি ওই শেয়ার্ড সার্ভারের ভেতরে ওয়ার্ডপ্রেসের হ্যান্ডেল করতে চাই তাহলে তো হবে না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান জাস্ট এ মিনিট। ওকে, সো আমি পরে যদি খুঁজে পাই আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। সেটা হচ্ছে যে আপনি যখন এডাব্লিউএস এ ওয়ার্ডপ্রেসকে করবেন, ঠিক আছে, আপনারা কি করতে হবে, ডাটাবেস টিয়ারটাকে বের করে ফেলতে হবে, ফাইলস সার্ভার যেটা আছে, যেটা ফাইল কি করা যায় ওটা S3 করতে হবে, সামনে লোড ব্যালেন্সার বসাইতে হবে, একটা রেডিসের ক্যাশ বসাইতে হবে, খুব সিম্পলি এবার আপনি মিলিয়নস মিলিয়নস অফ রিকোয়েস্ট আপনি হ্যান্ডেল করতে পারবেন। একটা সেম পিসির মধ্যে রাখবেন পুরো জিনিসটাকে, ডাটাবেস থেকে শুরু করে পুরো অ্যাপ্লিকেশন টিয়ার, ওয়েব টিয়ার, সবকিছুকে একটা নির্দিষ্ট ভিপিসির মধ্যে রাখবেন। নাও ইউ ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ রিকোয়েস্ট। ওকে, ওকে। আর্কিটেকচার চুজিং এর সাথে স্ট্যাকের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এক্স্যাক্টলি জাফর ভাই, যে কত ইউজার হ্যান্ডেল করতে পারবে সেটা ডিপেন্ড করছে আমার রিসোর্সের উপরে। আমি একটা শেয়ার্ড হোস্টিং নিলাম, তাহলে তো বেশি রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে না, ও সারাদিন ঘুরতেই থাকবে। ঠিক আছে, ও সারাদিন ঘুরতেই থাকবে। অলরাইট, তো ল্যাঙ্গুয়েজ চুজিং এর পরে আমাদের পরবর্তী স্টেপ আসে, ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক চুজিং এর পরে আমাদের পরবর্তী স্টেপ আসে কি, আমাদের পরবর্তী স্টেপ আসে হচ্ছে ডেটাবেস। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, ডান, জাহিদ ভাইয়ের অ্যান্সারটা দিয়ে দিবে, তার মানে আমরা যে স্ট্যাকে কনফিডেন্ট সেই স্ট্যাকে অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলবো, বাট যখন ইউজার বেশি হয়ে যাবে তখন পারফরমেন্স অপটিমাইজেশন ক্লাসে আমরা যে এক্স্যাক্টলি প্রথমে আমরা আমরা যেই স্ট্যাকে মানে কমফোর্টেবল সেই স্ট্যাকে প্রথমে অ্যাপ্লিকেশন বানাবো, তারপরে আমরা পারফরমেন্স, যখন আমাদের লোড বৃদ্ধি পাইতে থাকবে, দেখবে পারফরমেন্স ভালো হচ্ছে না, আমরা সব জায়গায় পারফরমেন্স অপটিমাইজ করার কথা চেষ্টা করব। যখন ম্যাক্সিমাম ভাবে পারফরমেন্স অপটিমাইজ করা হয়ে গেছে তখন চেষ্টা করব দ্য হোল অ্যাপ্লিকেশন কিভাবে স্কেল করা যায়, ভার্টিক্যালি হরাইজন্টালি বোথ ওয়েতে, কিভাবে স্কেল করা যায়। এরপরেও একটা সময় যে আসবে, যে সময় যে আমার লোড এইভাবে সামাল দেওয়া সম্ভব হবে না, তখন দেখা যাচ্ছে যে আমি কি করব, আমার পুরো আর্কিটেকচার ভেঙে চুরে ফেলবো, অ্যাপ্লিকেশন আস্তে আস্তে করে মাইক্রো সার্ভিসে নিয়ে যাব। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা লাইফ সাইকেল ফর রিয়েল অ্যাপ্লিকেশন। ওকে, আমি যে কথাগুলো বলছি, যে ওয়েতে বলছি, এইটাই সাধারণত ঘটে থাকে প্রত্যেকটা বড় সাকসেসফুল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। কোনো সাকসেসফুল অ্যাপ্লিকেশন মাইক্রো সার্ভিস আর্কিটেকচার দিয়ে শুরু হয় না। ঠিক আছে, মানে ওই বিশেষ করে ওই যে থ্রেড ফ্রেড এই সব অ্যাপ্লিকেশনের কথা বাদ দিলাম, এরা ফেসবুক জানেই যে তাদের এই পরিমাণ লোড আসবে, তাদের হিসাব বাদ, মানে আমি একদম নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশনের কথা বলছি, যে অ্যাপ্লিকেশনগুলো শুরু হচ্ছে নর্মাল ওয়েতেই, নর্মাল হয়ে আস্তে আস্তে তারা ভিন্ন, যখন প্রেসার পাচ্ছে, যখন চ্যালেঞ্জ আসছে, সেই চ্যালেঞ্জগুলোকে আস্তে 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 তারা কি করছে, ভিন্ন ভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে। আচ্ছা রাহান ভাই প্লিজ। ভাই আমি বলতেছিলাম, আমি যদি প্রথমে যদি আমি মডিউল মনোলিথিক আর্কিটেকচার চুজ না করি, তাহলে তো আমি পরবর্তীতে এটা মাইক্রো সার্ভিসে নিতে পারবো না। না, কে বলতে পারবে না, তখন একটু প্যারা বেশি হবে, তখন যেহেতু টাইট থাকবে, তখন হচ্ছে যে যদি আপনি মডিউলার মনোলিথিক আর্কিটেকচারে করেন, তখন আপনি মডিউলগুলোকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বের করে নিতে পারছেন খুব ইজিলি। বাট যদি আপনি মডিউলার মনোলিথিক আর্কিটেকচারে না করেন, তখন আপনি যে যতটুকু অংশ বের করতে চাচ্ছেন বাইরে, ততটুকু অংশর সাথে সাথে বাকি যেখানে যেখানে ওর কানেকশন আছে, যেখানে যেখানে ওই কলগুলো করা হচ্ছে, সেই জিনিসগুলোকে আবার আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনার কোড আপনি কেন করবেন না, ওয়াই নট, জাস্ট একটু রিওয়ার্ক করতে হবে, রিফ্যাক্টর করতে হবে, এই যা। তাহলে প্রথমেই আমাকে একটা ভালো আর্কিটেকচার চুজ করা কি ঠিক হবে না?
হ্যাঁ, প্রথমে একটা ভালো আর্কিটেকচার চুজ করা ঠিক হবে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই আর্কিটেকচার চুজ করে ওই আর্কিটেকচার অনুযায়ী আপনি কাজ করতে 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 অ্যাপ্লিকেশন বাজারে আসতে আসতে অনেক টাইম লেগে গেল, কিন্তু আসলে দিন শেষে আপনার অ্যাপ্লিকেশন কোনো লাভ হলো না। তার মানে কি হলো, পুরো জিনিসটা ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি। আর এই জন্যই তো আমরা সাধারণত ওই যে বলা হয় না যে আমরা মডিউলার মনোলিথিকে চুজ করি মোস্ট অফ দ্য কেস। মডিউলার মনোলিথিক চুজ করলে আমরা সেফ থাকলাম, আমরা ফিউচারিস্টিক থাকলাম যে ওকে, সাকসেসফুল হইলে হইলো, না হলে না হইলো, আমার এক্সট্রা টাইমও গেল না, আবার খুব বেশি পেইনও হলো না, বোথ। জি ভাই, তাহলে মডিউলার মনোলিথিক হচ্ছে সেফ আর্কিটেকচার। হ্যাঁ, এটা একটা সেফ আর্কিটেকচার। ওকে, আচ্ছা। সো পরবর্তী স্টেপে আমাদের আসে হচ্ছে ডেটাবেস চুজ করা। ডেটাবেস এক ধরনের না, ডেটাবেস আসলে অনেক ধরনের আছে, অনেক ভিন্ন ভিন্ন ধরনের ডেটাবেস আছে। আমরা সাধারণত এক পোস্টগ্রেসকিউএল, মাইএসকিউএল আর মঙ্গোডিবি মূলত চিনে থাকি, তার বেশি কিছু আমরা চিনি না। এর আগে ডেটাবেস নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে কোনো একটা লেকচারে, তো আজকে খুব বেশি কথা বলবো না। ডেটাবেস অনেক ধরনের আছে, বেসিক্যালি দুই ধরনের। ওকে, একটা হচ্ছে সিকুয়েল, একটা হচ্ছে নো সিকুয়েল। সিকুয়েল হচ্ছে রিলেশনাল ডেটাবেস, যেখানে আমরা কুয়েরি লিখি, এর বাদে যা আছে সব নো সিকুয়েল। এখন নো সিকুয়েল ডেটাবেস আবার কিন্তু একটা দুইটা না, অনেক ধরনের নো সিকুয়েল ডেটাবেস আছে। ঠিক আছে, যেমন হচ্ছে ডকুমেন্ট ডিবি আছে, যেটা মঙ্গোডিবি। কি ভ্যালু ডাটাবেস আছে, যেটা রেডিস। তারপর হচ্ছে গ্রাফ ডাটাবেস আছে নিও4জে। টাইম সিরিজ ডাটাবেস আছে। তারপরে ধরেন হচ্ছে হোয়াইট কলাম ডাটাবেস আছে, যেগুলো অ্যানালিটিক্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। মাল্টি মডেল ডাটাবেস আছে, যে ডাটাবেস গুলোতে দেখা যাচ্ছে যে আপনার সমস্ত মডেলই কানেক্ট করা হচ্ছে। তো ইনিশিয়ালি যখন আপনি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ডাটাবেস চুজ করাটা খুব বেশি পেইনফুল কিছু না। ওকে, কারণ আমরা যখন একটা ইনিশিয়াল অ্যাপ্লিকেশন তৈরি করি, সেই ইনিশিয়াল অ্যাপ্লিকেশনে ডিসিশন মেক করতে হয় দুইটা জিনিসের উপরে। একটা জিনিস হচ্ছে, ওয়েল, আমার ডেটা কি স্ট্রাকচার্ড কিনা। বেশ মোস্ট অফ দ্য কেস আসলে তাই হবে, স্ট্রাকচার্ড হবে। দ্বিতীয় আরেকটা জিনিস আসে যে আচ্ছা, আমি কি প্রচুর মানে র্যান্ডম ডেটা পাচ্ছি কিনা, যার কোনো স্ট্রাকচার বানাইতে পারতেছি না। ওকে, এই জায়গাটাই ডিসিশনটা হয়ে যায়। যদি এমন হয় যে আমার প্রচুর পরিমাণে আনস্ট্রাকচার ডেটা রয়েছে, আমি জানছি না, বুঝছি না যে কোথায় কোথা থেকে কিভাবে কোন ডেটা আসবে, ইউজার র্যান্ডম ডেটা ক্রিয়েট করছে, এই টাইপের কনসেপ্ট হলে যে কোনো নোসিকুয়েল ডাটাবেস মোস্ট প্রবাবলি আপনি মঙ্গোডিবিতে শুরু করতে পারেন। আপনি যদি ক্লাউডে কাজ করেন, আপনি ডাইনামোডিবিতে শুরু করতে পারেন। এটা একটা কি ভ্যালু ডাটাবেস, বা ওরা বলে ডকুমেন্ট ডিবি, বাট এটার মোস্টলি হচ্ছে কি ভ্যালু ডাটাবেস। আপনি এই টাইপের যে কোনো একটা ডাটাবেস দিয়ে শুরু করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না, আমার সবকিছু স্ট্রাকচার্ড, যেটা আপনার 99% অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই হবে। ওকে, আমরা যে অ্যাপ্লিকেশনগুলো চিন্তা করি দেখা যায় যে সব জায়গায় সব স্ট্রাকচার ডেটা। তো স্ট্রাকচার ডেটাগুলোর সুবিধা আছে। সো কোয়েরি করা যায়, কোয়েরি টোয়েরি করে ভালোভাবে ম্যানেজমেন্টটা করা যায়, কোনো প্রবলেম নাই। এই জন্য চেষ্টা করবেন যে এসকিউএল এর ভেতরে ফেলা গেলে এসকিউএল। এখন এসকিউএল হইতে পারে দুই ধরনের, দুইটা খুব পপুলার ডাটাবেস আছে, মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল। পোস্টগ্রেসকিউএল এর বেশি, প্রচুর পরিমাণে হচ্ছে ফিচার্স বেশি এবং পারফরমেন্স ভালো। কনকারেন্সিতে মোটামুটি বেশ ভালো লেভেলের সাপোর্ট দিয়ে থাকে। সবকিছু মিলায়ে বর্তমানে স্টার্ট আপ দুনিয়াতে, স্যাস প্রোডাক্টের দুনিয়াতে পোস্টগ্রেস হচ্ছে একটা রক স্টার। তো চোখ বন্ধ করে পোস্টগ্রেস চুজ করা যায়। আর মাইএসকিউএল এর একটু ডিমান্ড কম। পিএইচপি ওয়ার্ল্ডে মাইএসকিউএল এর খুবই ডিমান্ড, বাট ইদানিং দেখা যাচ্ছে যে পোস্টগ্রেস একটু হাই ডিমান্ডে আছে। আর এদিকে নোসিকুয়েল এর ভেতরে মঙ্গোডিবি আছে। মঙ্গোডিবি এনাফ, এর বেশি আর দরকার নাই। হ্যাঁ, যখন আপনার প্রচুর লোড, মানে প্রচুর ডেটা আসবে, যখন আপনার ক্লাস্টার বানাইতে হবে নিজস্ব, তখন আপনি ডাটাবেসও চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। যখন আপনার ওই লেভেলে যাওয়া লাগবে, তখন বেসিক্যালি আপনাকে স্ট্রাকচার মানে পুরো আর্কিটেকচার চেঞ্জ করতে হবে, যখন আপনি ডাটাবেসের ইস্যুতে ভুগবেন। ওকে, তখন আপনাকে হয়তো এমন কিছু সিচুয়েশনে পড়তে হবে, যেই সিচুয়েশনে আপনার পুরো আর্কিটেকচারই চেঞ্জ করে ফেলতে হচ্ছে, পুরো ডাটাটাকেই আসলে চেঞ্জ করে ফেলতে হচ্ছে। তো তার আগ পর্যন্ত আপনার ডাটাবেস নিয়ে কোনো টেনশন নাই, আপনি যে কোনো একটা ডাটাবেস নিয়ে কাজ করেন, হয় মঙ্গোডিবি, হয় পোস্টগ্রেস, না হয় আপনার হচ্ছে মাইএসকিউএল। তবে রিলেশনাল ডাটাবেস ইউজ করলে আপনি চেষ্টা করবেন যে এর জন্য নর্মালাইজড করা হচ্ছে ঠিকভাবে, এর জন্য হ্যাশিংটা বা ইন্ডেক্সিংটা ঠিকভাবে করা হচ্ছে, এই জিনিসগুলোর দিকে মাথায় রাখলে, এবং কোয়েরি যেগুলো করা হয় সেগুলো যদি খুব মানে অপটিমাইজড ভাবে করা হয়, স্কিমাগুলো যদি অপটিমাইজড ভাবে সুন্দরভাবে করা হয়, যেগুলো রিড অপারেশন রাইট অপারেশন বোথ ক্ষেত্রে আর কি ভালো কাজ করবে, অপটিমাইজড হবে, তাহলে মোর দ্যান এনাফ, আপনাকে আর চিন্তা করতে হবে না। কারণ আমাদের টার্গেট থাকবে যে ডেটাবেজে সর্বনিম্ন রিকোয়েস্ট পাঠানো,
ওকে, সর্বনিম্ন রিকোয়েস্ট যাবে ডেটাবেজে, ডেটাবেজে যেন রিকোয়েস্ট নাই যায়, সর্বশেষে যাবে রিকোয়েস্ট। এবং দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় কি করি, প্রতিটা চেঞ্জেস ডেটাবেজে রাইট করি। তো ডেটাবেজে তো থ্রোপুট বেশি না, থ্রোপুট কম, তো এই ক্ষেত্রে কি করতে হয়, বা ব্যাচ রাইট করতে হয়। অর্থাৎ আমরা একটা ক্যাশের মধ্যে রাখলাম যা যা রাইট অপারেশন আছে, সেই রাইট অপারেশনগুলো ক্যাশের মধ্যে রেখে পরবর্তীতে অ্যাসিঙ্ক্রোনাস ভাবে ব্যাচ অপারেশনে আমি রাইট গুলো করলাম। মানে এখানেও আমাদের কিছু ইঞ্জিনিয়ারিং খাটাইতে হবে, যে কিভাবে আমি আসলে কম রিকোয়েস্টে কম অপারেশন ঘটায় বেশি কাজ করতে পারি, ওকে, সব জায়গায়। তো এছাড়া কোনো প্রবলেম নাই, সো ডেটাবেসও অনেক আছে, যে কোনো একটা চুজ করলেই চলে। এরপরে যে রিকোয়ারমেন্টটা আসে সেটা হচ্ছে ওয়েব সার্ভার। এখন ওয়েব সার্ভার আমরা নোডজেস দিয়ে বানায় ফেলি, খুব সুন্দরভাবে কাজ করে বিষয়টা, কিন্তু তারপরে ওয়েব সার্ভারের অনেক দরকার আছে, ওকে। ওয়েব সার্ভার বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি এমন একটা সার্ভার যে স্ট্যাটিক কন্টেন্ট সার্ভ করতে পারে। আমাদের স্ট্যাটিক কন্টেন্ট বলতে কি আছে, আমরা যদি একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন বানাই সেটা স্ট্যাটিক কন্টেন্ট। আমরা যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজ বানাচ্ছি এগুলো সবই স্ট্যাটিক কন্টেন্ট। তো আমাদের একটা সার্ভার দরকার হয় যেই সার্ভারটা স্ট্যাটিক কন্টেন্ট সার্ভ করতে পারে, আমাদের ফ্রন্ট ইনটাকে সার্ভ করতে পারে। আর ব্যাক ইন থেকে যে ডাটাগুলো তৈরি হয় সেগুলো ডাইনামিক কন্টেন্ট, কিছু সার্ভার ডাইনামিক কন্টেন্টও জেনারেট করতে পারে। যেমন আপনার অ্যাপাচি, অ্যাপাচি কি করতে পারে, পিএসপির যে স্ক্রিপ্টগুলো আছে, পিএসপি পার্ল, এই স্ক্রিপ্টগুলো সে হচ্ছে রান করতে পারে, রান করে অ্যাকচুয়াল ডাইনামিক ডাটা ডেটা দ্বারা ও হচ্ছে ফিল ফিল করতে পারে। এই জন্য আমরা যখন পিএসপি নিয়ে কাজ করি দেখা যায় মোস্টলি আমরা অ্যাপাচি ওয়েব সার্ভার ইনস্টল করি, তাই না? তো পিএসপির সাথে অ্যাপাচির একটা খুব সুন্দর সম্পর্ক আছে, বিকজ যে অ্যাপাচি এই পিএইচপির স্ক্রিপ্টগুলো, পার্লের স্ক্রিপ্টগুলো সে রান করতে পারে। বাট এর ছাড়াও পিএইচপি অ্যাপাচি খুব ভালো একটা কাজ করে, সেটা হচ্ছে যে যত এইচটিএমএল সিএসএস ফাইলগুলো আছে, যত স্ট্যাটিক ফাইল আছে সেই স্ট্যাটিক ফাইলগুলোকে সে লোড করে। কিন্তু বর্তমান যুগে, মাইক্রো সার্ভিসের যুগে, রিভার্স প্রক্সির যুগে আসলে আমরা অ্যাপাচির থেকে বেশি রিলাই করি এনজিনেক্স, এইসব প্রক্সি এইরকম টাইপের সার্ভারের ক্ষেত্রে। মোস্টলি আসলে এই ওয়েব সার্ভারের কথা যদি বলছি, এই প্রক্সির কথা বলছি না, শুধু ওয়েব সার্ভারের কথা বলে, এনজিনেক্সও কিন্তু একটা ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার হিসেবে আমাদের এনজিনিক্স খুব ভালো একটা কাজ করে, কারণ হচ্ছে যে এর কাজও কি, এর কাজ হচ্ছে খুব সিম্পলি স্ট্যাটিক কন্টেন্ট সার্ভ করা। বাট এনজিনিক্স এর আদার অনেক কাজ আছে। ইনজিনেক্স কিন্তু আপনার অ্যাপাচির মতো স্ক্রিপ্ট রান করতে পারে না, যেটা হচ্ছে অ্যাপাচি পিএইচপির স্ক্রিপ্ট বা হচ্ছে যে পার্লের স্ক্রিপ্ট রান করে ডাইনামিক কন্টেন্ট জেনারেট করতো। এই কাজগুলো এনজিনেক্স পারে না, কারণ এনজিনেক্সকে তৈরি করা হয়েছে এই প্রবলেমটা সলভ করার জন্য না। এনজিনেক্সকে তৈরি করা হয়েছে ক্যাশিং করার জন্য, এনজিনেক্সকে তৈরি করা হয়েছে রিভার্স প্রক্সি নিয়ে কাজ করার জন্য, ওকে, বা লোড ব্যালেন্সার হিসেবে কাজ করার জন্য। দ্যাটস ওয়াই এই কাজটাও পারে না। তো পরবর্তীতে যদি আমরা বলি ওয়েব সার্ভারের পরে, আমরা আমরা অ্যাপাচিকে ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি, এনজিনেক্সকে ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর যখন আমরা আর একটু বড় লেভেলে যাচ্ছি, মাল্টিপল ওয়েব অ্যাপ্লিকেশন হোস্ট করছি, অর্থাৎ একই অ্যাপ্লিকেশনের মাল্টিপল ইনস্ট্যান্স রান করছি, এই ধরনের সিনারিওতে আমাদের সামনে যখন একটা লোড ব্যালেন্সার দরকার হচ্ছে, তখন আমরা এনজিনেক্সকে ব্যবহার করতে পারছি, এইসব প্রক্সিরে ব্যবহার করতে পারছি। এই ধরনের অনেক টুল আছে, ইনভয় আছে, আবিজাবি অনেকগুলো টুলস আছে, যেই টুলসগুলো এই কাজটা আসলে করতে পারে। আনল ভাই, অনেক অনেক টুলস আছে, আমি আই এম নট শিওর যে কোনগুলো কত ভালো, বাট যেহেতু হচ্ছে আমার জন্য ইনজিনেক্স, তারপর হচ্ছে এই যে প্রক্সি ভালো কাজ করছে, আমার আর অন্য কিছুর দিকে ফোকাস করার দরকার নাই, ওকে। তো এই জন্য আমার অন্যদিকে সব টুলসই ভালো, সবকিছুরই প্রজ আছে, কনস আছে। তো আপনাকে একটু রিসার্চ করে দেখতে হবে যে ওই টুলসটার কি আছে না আছে। ওয়েল, তো এই হচ্ছে বেসিক্যালি টুলস একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে। আপনি একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন বানাইছেন, রিয়াক্ট রিয়াক্ট ডিপ্লয় করা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ, ওকে। যে কোনো একটা অ্যাপাচি সার্ভার বা এনজিনিক্স সার্ভারের বিপরীতে আপনি জাস্ট হচ্ছে রিয়াক্টের অ্যাপ্লিকেশন গুলো বিল্ড করবেন, সোর্স কোড বিল্ড করবেন, বিল্ড ভার্সনটা কোনো একটা ডিরেক্টরিতে রেখে দিবেন, অ্যাপাচি সার্ভার এনজিনিক্স সার্ভারকে বলে দিবেন যে ভাই এই হচ্ছে তোমার লোকেশন, এই লোকেশন থেকে যখনই রিকোয়েস্ট আসবে তুমি সার্ভ করবা, দ্যাটস ইট। আর কিছু করার নাই, ও একাই করবে বাকি কাজ, ওকে। এটা হচ্ছে সবচাইতে সহজ। কিন্তু নেক্সটের বিষয়টা ভিন্ন, কারণ নেক্সট হচ্ছে, নেক্সট রানিং থাকার জন্য একটা অ্যাক্টিভ সার্ভার দরকার, একটা অ্যাক্টিভ নোড জেএস সার্ভার দরকার, কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি করতে থাকে, সার্ভার সাইডে রেন্ডার করতে থাকে। তো সার্ভার সাইডে রেন্ডার করার জন্য তো অ্যাক্টিভ একটা সার্ভার দরকার হয়, ওকে। আর এইগুলো হচ্ছে আপনার টেকনিক, যে টেকনিকগুলো আমরা ব্যবহার করি। আমরা এনজিনিক্স এর ব্যবহার বিশেষ করে পিএইচপিতে বা এই ওয়ার্ল্ডে যারা কাজ করি তারা অ্যাপাচির প্রচুর ব্যবহার দেখে থাকি। বাট যারা শুধু ব্যাকএন্ড এবং এপিআই এই টাইপের বিষয়বস্তু নিয়ে কাজ করব, তারা আপনার অ্যাপাচির থেকে বেশি দেখবো হচ্ছে এনজিনিক্স। বিষয়টা খুবই সহজ, এরা মানে এনজিনিক্স অনেক কাজ আমাদের জন্য করবে, এবং এই অনেকগুলো কাজ করার জন্য আমাকে কি করতে হবে, ইয়ামেল এর মতো কাইন্ড অফ একটা ল্যাঙ্গুয়েজ আমাকে বুঝতে হবে, কনফিগারেশনটা বুঝতে হবে, যে ওকে
এই কাজগুলো আহ, ইসে কি বলা চলে, এনজিনেক্সে কনফিগার করা যায়, এসে প্রক্সিতে কনফিগার করা যায়। এই হচ্ছে তাদের কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কনফিগার করব। 8-10 লাইনের কোড লিখলে একটা হচ্ছে যে আপনার সুন্দর রিভার্স প্রক্সি তৈরি করে ফেলা যায়, ক্যাশিং সহ, কোনো ব্যাপার না। এইচটিটিপি ক্যাশ থেকে শুরু করে ফরওয়ার্ড প্রক্সি, সরি রিভার্স প্রক্সি, সবকিছু আপনার করে ফেলা যায় 8-10 লাইনের কোড করে। তো এটা আপনাকে হালকা পাতলা শিখতে হবে। আর এখন তো চ্যাট জিপিটি আছে, ইট ক্যান হেল্প ইউ লট। কনফিগারেশনের জন্য চ্যাট জিপিটি খুবই ভালো, কনফিগারেশন তৈরি করার জন্য। ওয়েল, এবার যদি আমরা বলি যে আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেল, অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে আমরা মানে এই সিস্টেমে আমরা যে কোনো মনোলিথিক অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারি। ওকে, এর ভেতরে আমাদের যেহেতু আমরা মাইক্রো সার্ভিস নিয়ে কথা বলছি না এখনো, তাহলে আমাদের এপিআই গেটওয়ে আসছে না, সার্ভিস ডিসকভারি আসছে না, তারপর হচ্ছে যে সার্ভিস মেশ আসছে না, এগুলো কিছুই আসছে না। যে আমরা কথা বলছি এখন কি হিসাবে, আমরা কথা বলছি এখন খুব সিম্পলি ইসের টুলস গুলো নিয়ে, একটা মনোলিথিক অ্যাপ্লিকেশনের টুলস গুলো নিয়ে। তো মনোলিথিক অ্যাপ্লিকেশনে খুব বেশি কিছু আসলেই লাগে না, একটা ক্লাউড সার্ভার দরকার। ক্লাউড সার্ভার, যেই সার্ভারের মধ্যে আমরা আসলে আমাদের অ্যাপ্লিকেশনটাকে রাখবো, সামহাউ রাখবো, যেখানে পাবলিকলি অ্যাক্সেস করা যাবে। একটা ক্লাউড স্টোরেজ দরকার, কারণ একটা অ্যাপ্লিকেশন অনেক অনেক ধরনের ফাইল জেনারেট করবে। সেটা ব্লক স্টোরেজ হইতে পারে, সেটা অবজেক্ট স্টোরেজ হইতে পারে, তা ভিন্ন ভিন্ন ধরনের স্টোরেজের কনসেপ্ট আছে। এখন একটা স্টোরেজ আমার দরকার, যে স্টোরেজের মধ্যে আমার অ্যাপ্লিকেশনের থেকে তৈরি হওয়া ফাইলগুলো থাকবে, সিকিউর ভাবে থাকবে, এবং আমরা সেখানে প্রয়োজন বোধে অ্যাক্সেস নিয়ে ডেটাগুলো দেখতে পারবো বা সিকিউর ভাবে রাখতে পারবো। একটা ডেটাবেস লাগবে, যেই ডেটাবেসটা ক্লাউডেই থাকবে, খুব কাছাকাছি, হয়তো আমার অ্যাপ্লিকেশনের কাছাকাছি একই ভিপিসিতে থাকবে। ভিপিসি মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, একটা নির্দিষ্ট ভিপিসির মধ্যে থাকবে। একটা নির্দিষ্ট ভিপিসির মধ্যে থাকলে সুবিধাটা কি, একই ক্লাউড, একটা প্রাইভেট ক্লাউড। সো প্রাইভেট ক্লাউডের মধ্যে থাকলে আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আলাদা সাবনেট বানান, সেটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে একটা ভিপিসির মধ্যে থাকলে তারা হচ্ছে যে দ্রুত কমিউনিকেশন করতে পারবে। ওকে, এটা হচ্ছে মূল কাহিনী। কমিউনিকেশনের যে ডিলেটা, সেই ডিলেটা হবে না। আপনি হয়তো খেয়াল করে থাকবেন, যখন আমরা মঙ্গোডিবি অ্যাটলাসে বা কোথাও ডেভেলপ করি, ডিপ্লয় করি, আর অ্যাপ্লিকেশনটা হিরোকুতে ডিপ্লয় করি, তখন এই দুইটার ভিতরকার কমিউনিকেশন, কুয়েরি করার যে কমিউনিকেশন টাইম বা লেটেন্সি, এটা অনেক বেশি, অনেক বেশি। তাও তো এই জায়গাটায় অনেকটা কমই পাওয়া যায়, বাট যদি আপনার লোড বেশি পড়ে আর কন্টিনিউয়াসলি এই ধরনের কাজ করতে হয়, আপনি দেখবেন যে আপনি করতে পারতেছেন না, মানে সামাল দিতে করতে পারতেছেন না। 1-2 সেকেন্ড, 3-4 সেকেন্ড লাগবে আপনার জাস্ট একটা রেসপন্স ব্যাক আসতে, অনেক স্লো হয়ে যাবে। তো এই জন্য আমাদের ভিপিসি ব্যবহার করতে হয়। সো ক্লাউডে ভিপিসি তৈরি করা কোনো ব্যাপার না। আমরা হয়তো ক্লাউড নিয়ে যখন কিছুটা আলোচনা হয়তো ভবিষ্যতে যদি করি, তখন হচ্ছে এই বিষয়গুলো দেখবো, যে খুব সহজ জিনিস, কনসেপ্টগুলো আসলে আহ সহজ। ওকে, সো ইয়েস, এনজিনেক্স মাস্ট মিনিমাম ফর এইচটিটিপিএস। ইয়েস, সো এনজিনেক্স শুধু এইচটিটিপিএস না, অনেক 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 কাজের জন্য আসলে খুবই সুন্দর একটা টুলস। ওকে, তো আমাদের দরকার একটা একটা জায়গা, যেই জায়গায় আমরা ডেটাবেস ডিপ্লয় করতে পারবো, একটা জায়গা যে জায়গাটায় আমাদের অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারবো। সো অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারার জন্য আমাদের দরকার কম্পিউটিং ইঞ্জিন। কি দরকার? কম্পিউটিং ইঞ্জিন। সো প্রত্যেকটা ক্লাউড আপনাকে একটা কম্পিউটিং ইঞ্জিন দেবে। সেটার নাম কখনো বলবে EC2, সেটার নাম কখনো বলবে ড্রপলেটস, সেটার নাম কখনো বলবে দেখা যাচ্ছে যে সিপিইউ বা কি বলে ভার্চুয়াল মেশিন, ভিএম, এই টাইপ যে কোনো কিছু বলতে পারে। ওকে, ইসিএস আলাদা, ওটা হচ্ছে ক্লাউডের জন্য, মানে হচ্ছে কন্টেইনারের জন্য, ইলাস্টিক কন্টেইনার সার্ভিস, ইসিএস। সো কন্টেইনার আলাদা। ভিপিস মানে আপনার EC2 বা হচ্ছে যে ভার্চুয়াল মেশিন আর কন্টেইনারের ভিতর তফাৎ আছে। তফাৎটা হচ্ছে যে আপনাকে যখন একটা মেশিন দেওয়া হবে, ইটস এ ফ্রেশ, একদম ফ্রেশ একটা অপারেটিং সিস্টেম বা মেশিন। ধরেন অপারেটিং সিস্টেমও নাই, আপনাকে একটা ফ্রেশ মেশিন দেওয়া হয়েছে। তো এই মেশিনটার মধ্যে আপনি ধরেন বাজার থেকে একটা মেশিন কিনে নিয়ে আসলেন, একটা সিপিইউ বা একটা পুরো কম্পিউটার কিনে নিয়ে আসলে যেরকম ব্ল্যাঙ্ক থাকে, এই মেশিনটাও সেরকম একটা ব্ল্যাঙ্ক। এর উপরে, এর ভিতরে পুরো কন্ট্রোল আপনার আছে। এর ভিতরে আপনি কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, কারণ যে কোনো একটা সার্ভার রান করার জন্য একটা অপারেটিং সিস্টেম দরকার, তাই না? মোস্টলি আমরা লিনাক্স ব্যবহার করি, কারণ লিনাক্স ফ্রি। সো যে কোনো একটা অপারেটিং সিস্টেম আপনি ইনস্টল করবেন, ওর মধ্যে যা যা লাগবে, যে যে অ্যাপ্লিকেশন দরকার সবকিছু আপনি ইনস্টল করবেন। নোড.জেএস অ্যাপ্লিকেশন হইলে আপনি নোড.জেএস ইনস্টল করবেন। আহ, আপনার এনজিনেক্স লাগলে আপনি এনজিনেক্স ইনস্টল করবেন। ডকার লাগলে ডকার ইনস্টল, যা লাগবে সবকিছু আপনি মেশিনের মধ্যে ম্যানুয়ালি ইনস্টল করবেন। সো ওইটাতে আপনার পুরো কন্ট্রোল আছে, এটা হচ্ছে ভিএম। ওকে, সো এই ভিএমটা হচ্ছে সবচাইতে মানে ক্লাউডের, ক্লাউড জগতের কোর হচ্ছে বলতে পারেন এই ভিএম। এই ভিএম এর মধ্যে আপনি চাইলে কি করতে পারেন,
ডেটাবেজও ডিপ্লয় করতে পারেন। কারণ ডেটাবেজ কি বেসিক্যালি? ডেটাবেজ একটা সার্ভার অ্যাপ্লিকেশন। ওয়েল, ডেটাবেজ হচ্ছে একটা সার্ভার অ্যাপ্লিকেশন, ডেটাবেজ একটা সার্ভার যেটা ডাউনলোড করে ইনস্টল করা যায়। সো আপনি যেভাবে আপনার নোডজেস অ্যাপ্লিকেশন রান করে দিবেন কোনো একটা পোর্টে, ঠিক একইভাবে দেখা যাচ্ছে একটা ডেটাবেজ অ্যাপ্লিকেশন, যেই ডেটাবেজ আপনি ব্যবহার করছেন সেটাও রান করে দিলেন আরেকটা পোর্টে, করে আপনি আপনার অ্যাপ্লিকেশনের সাথে ডেটাবেজের একটা কমিউনিকেশন করলেন। ওই মেশিনের মধ্যে বোথ কিন্তু লোকাল হোস্টে রান আছে, তাই না? ওই মেশিনের মধ্যে দুইটা অ্যাপ্লিকেশনই লোকাল হোস্টে রান আছে। তো এই দুইটা অ্যাপ্লিকেশন লোকাল হোস্টে রান আছে, তার মানে ডাটাবেজে বাইরে থেকে অ্যাক্সেস করার আর কোনো উপায় নাই। ডাটাবেজের পোর্টটাকে আপনি পাবলিক করেননি। এর সামনে যদি আপনি একটা এনজিন এক্স বসায় দেন, বসায় দিলে যখন ওই আইপি অ্যাড্রেসে কেউ হিট করবে, এনজিন এক্সটা কনফিগার করা থাকবে আপনার নোডজেস অ্যাপ্লিকেশনে, সে ফরওয়ার্ড হয়ে নোডজেস অ্যাপ্লিকেশনে চলে যাবে। এইভাবে করে আপনি মূলত একটা অ্যাপ্লিকেশনকে মার্কেটে লঞ্চ করে দিবেন খুব সহজে। বাট প্রবলেম হচ্ছে, এই ডাটাবেসটা যদি আপনি এইভাবে করে নিজে নিজে ম্যানুয়ালি ইনস্টল করে ডেপ্লয় করেন, এর সিকিউরিটি দিতে হবে আপনাকে, এর প্যাচিং করতে হবে আপনাকে, কন্টিনিউয়াস যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো চেঞ্জ করতে হবে আপনাকে, ডেটা ব্যাকআপ করতে হবে আপনাকে, ম্যানুয়ালি সবকিছু করতে হবে, যেটা হিউজ পেইনফুল একটা কাজ। পেইনফুলের থেকে বড় সমস্যাটা হচ্ছে যে এটা রিস্কি একটা কাজ। না, আপনি কোনো একটা কিছু ভুল করে ডাটাটাকে যদি আপনি হারায় ফেলেন, তাহলে আপনার বিজনেস অর্ধেক শেষ। ঠিক আছে? তো এই কারণে সাধারণত এই প্রবলেমগুলোতে আমরা যাই না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে একটা সার্ভার, ম্যানেজড ডেটাবেস সার্ভার নিয়ে নিই, যেমন মঙ্গোডিবি। কখনো মনে প্রশ্ন জাগছে যে মঙ্গোডিবি আসলো বাজারে এত বড় একটা ডেটাবেস নিয়ে, ফ্রি ফ্রি আমাদের ব্যবহার করতে দেয়, আমরা ডাউনলোড করে যে কোনো সার্ভারে ডিপ্লয় করে ব্যবহার করতে, ওদের ইনকাম কোথায়? ওদের ইনকাম ওরাও জানে যে একটা বিজনেস যত বড় হয় তত তাদের ডেটা ম্যানেজ করা কষ্টকর হয়। এই এই সব ম্যানেজ করতে তারা পারবে না, তাই তাদের জন্য আমরা ম্যানেজ করে দিব। যে ম্যানেজ সার্ভিসটা হচ্ছে অ্যাটলাস। এডাব্লিউএস আবার অন্যান্য যেসব ওপেন সোর্স ডাটাবেস আছে তাদের জন্য বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকে। যেমন হচ্ছে যে এডাব্লিউএস আরডিএস বলে, এডাব্লিউএস আরডিএস এর ভেতরে আপনি পোস্টগ্রেস, মাইস্কুয়েল, ওরাকল সবই পারবেন, সবই ডিপ্লয় করতে পারবেন। আপনার যে ডাটাবেস দরকার সেই ডাটাবেস ওয়ান ক্লিকে ডিপ্লয় করতে পারবেন, এবং এটা সিকিউর, 100% সিকিউর। সো ডেটাবেস আমরা ক্লাউড থেকে পাচ্ছি। আমার লোড ব্যালেন্সারের যে কথাটা বললাম, যে আমরা লোড ব্যালেন্সার নিজেরা রান করে দিতে পারি, নিজেরা সেট আপ করতে পারি, সেটা আমাদের যদি আমরা ক্লাউডে যাই আমাদের দরকার নেই। ক্লাউডে লোড ব্যালেন্সার সার্ভিসও তারা প্রোভাইড করে থাকে। ওকে, সো আমরা জাস্ট ওয়ান ক্লিকে একটা লোড ব্যালেন্সার অ্যাড করতে পারি, আমরা ওয়ান ক্লিকে অটো স্কেলিং করে ফেলতে পারি। যে ওকে, যে আমার যদি লোড এই পরিমাণ হয় তাহলে স্কেল হয়ে যাবে, মাল্টিপল ইনস্ট্যান্স তৈরি হবে, নতুন নতুন সার্ভার যুক্ত হবে, এই ধরনের কাজগুলো আমরা অটোমেটিক করে ফেলতে পারি। তো মনোলিথিক অ্যাপ্লিকেশন দুনিয়ার সব থেকে সহজ কাজ। সবচাইতে সহজভাবে, ইফ ইউ হ্যাভ এ সার্ভার ইনস্ট্যান্স বা একটা ভিএম, তাহলে আপনি তার মধ্যে আপনার দুনিয়ার যত কিছু আছে আপনি ডিপ্লয় করে দিতে পারছেন। লোড কতটুকু নিতে পারবে সেটা তো ক্যালকুলেশনের ব্যাপার, বাট আপনি পারছেন, এতটুকুই আমাদের দরকার। কিন্তু যখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ভেঙে ফেলছি, মাইক্রো সার্ভিসে করে ফেলছি, তখন আমাদের আসলে নতুন 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 ভিন্ন ভিন্ন টুলসের প্রয়োজন হচ্ছে। লেটস সি, আপনি আপনার অ্যাপ্লিকেশনকে মাইক্রো সার্ভিসে বানাই ফেলছেন। তো মাইক্রো সার্ভিসে বানানোর পরে আপনার সার্ভিস হয়েছে ধরেন 50টা। এখন 50টা সার্ভিস 50টা ডিফারেন্ট সার্ভারে আপনাকে ডিপ্লয় করতে হবে। ইভেন আপনি কোনো মডার্ন টেকনোলজি ব্যবহার করেননি, যেই টেকনোলজিগুলো ব্যবহার করে জিনিসগুলো সহজ করা যায়, এগুলো কিচ্ছু করেননি। আপনি কি করছেন? আপনি 50টা জাস্ট মাইক্রো সার্ভিস বানাইছেন। এই 50টা মাইক্রো সার্ভিস বানানোর পরে এই মাইক্রো সার্ভিসগুলোর জন্য প্রথম কোন টুলটা দরকার আমরা শিখছি, কিন্তু মাইক্রো সার্ভিসের সাথে, মানে পৃথিবীর সাথে মাইক্রো সার্ভিসের কমিউনিকেশন করানোর জন্য প্রথম আমার একটা টুলস দরকার, যার নাম হচ্ছে এপিআই গেটওয়ে। ওয়েল, এই এপিআই গেটওয়ে যদি আমরা ক্লাউড নেটিভে চলে যাই, অর্থাৎ আমরা ক্লাউডের টুলসগুলোর উপরে ভরসা করব, তাহলে আমাদের কাছে আছে অ্যামাজন এপিআই গেটওয়ে, অ্যাজিউর এপিআই গেটওয়ে, প্রত্যেকটা বড় ক্লাউডেরই কিন্তু গেটওয়ে আছে। এই গেটওয়েগুলো খুব সহজ। এই গেটওয়েগুলো আমাদের তৈরি করতে হয় না, ম্যানেজ করতে হয় না, কিচ্ছু করতে হয় না। এই গেটওয়েগুলো সহজ, একদম সহজ। জাস্ট আমাকে বলে দিতে হবে যে ভাই আমি এই রাউটে রিকোয়েস্ট চাচ্ছি, এই রিকোয়েস্টটা হচ্ছে এই সার্ভিসে চলে যাবে, অমুক জায়গায় চলে যাবে, এই সার্ভিসে, এটা এই সার্ভিসে যাবে, ওইটা ওই সার্ভিসে, এইভাবে জাস্ট বলে দিতে হবে, দ্যাটস ইট। আমাদের কাজ শেষ।
কিন্তু আমরা যদি মনে করি যে না, আমরা এই এপিআই গেটওয়ে গুলো নিব না, আমরা নিজেদের গেটওয়ে নিয়ে কাজ করব, তাহলে ওপেন সোর্স কিছু গেটওয়ে আছে। তার ভিতরে দুইটা পপুলার গেটওয়ে হচ্ছে কং, অ্যাপাচি, অ্যাপি6। এই টাইপের কিছু ওপেন সোর্স টুলস আছে, যেই টুলস গুলো দিয়ে আপনারা অ্যামেজিং ভাবে সুন্দর ওয়েতে এপিআই গেটওয়ের কাজ করতে পারবেন। তার মানে আমাদের মাইক্রো সার্ভিসগুলোর সামনে আমরা এপিআই গেটওয়ে বসায় দিলাম, একটা এপিআই গেটওয়ে বাকি জিনিসগুলো হ্যান্ডেল করবে। ওকে, ফাইন, নো প্রবলেম। কিন্তু এখন এই 50টা সার্ভিস নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেট করবে, বা এই 50টা সার্ভিস এপিআই গেটওয়ে কিভাবে বুঝবে কোন সার্ভিসের সাথে কমিউনিকেট করতে হবে, বা কোন সার্ভিস কখন রান আছে, কি আছে না আছে, কোনটার আইপি কত, এইসব বুঝবে কেমনে? এই জন্য দরকার আমাদের সার্ভিস ডিসকভারি, যদিও সেটা এপিআই গেটওয়ের সাথে প্লাগ ইন আকারে আমরা কানেক্ট করে দিতে পারি। কিন্তু বাজারে অনেকগুলো নাম করা সার্ভিস ডিসকভারি টুলস আছে, যেমন কনসাল, তারপরে আছে হচ্ছে ইটিসিডি, তারপর অ্যাপাচি জুকিপার, নেটফ্লিক্স ইউরেকা। ঠিক আছে, ওই যে ইউরেকা বলে এক বিজ্ঞানী লাফায় উঠছিল না, যে নতুন কিছু খুঁজে পাইছে, তো খুঁজে পাওয়ার জন্য ডিসকভার করছে দেখে আসলে এটাকে নাম দিয়েছে ইউরেকা নেটফ্লিক্স। সো মাইক্রো সার্ভিসের দুনিয়াতে আসলে নেটফ্লিক্সের অবদান বলতে পারেন এক হিসাবে অনেক বেশি। সো বেশিরভাগ কনসেপ্ট গুলো তারা ভ্যালিডেট করছে, অনেক কনসেপ্ট নিয়ে এসছে, অনেক কন্ট্রিবিউশন করছে মাইক্রো সার্ভিসের দুনিয়াতে, এবং তাদের দরকারও ছিল, তাদের যে সার্ভিস সেই অনুযায়ী তাদের এটা দরকারও ছিল। যদিও তারা ব্যবসা সফল না, তারপরেও তাদের অনেক কন্ট্রিবিউশন ডেভেলপার কমিউনিটিতে রয়ে গেছে, বিরাট কন্ট্রিবিউশন আসলে। তো আপনারা যে কোনো একটা সার্ভিস ডিসকভারির মাধ্যমে রেজিস্ট্রি প্লাস ডিসকভারি বোধ করতে পারেন এপিআই গেটওয়ের সাথে। আর ইন্টারনাল যদি সার্ভিস কমিউনিকেশনের কথা বলেন, অর্থাৎ এই যে 50টা সার্ভিস বানাইছি, এই 50টা সার্ভিসের সাথে কমিউনিকেশন দরকার, হয়তো সবার সাথে সবার দরকার না, সবার সাথে অল্প কয়েকজনের সাথে, মানে একটার সাথে আরেকটার দরকার, আর একটার সাথে আরেকটার দরকার, কিন্তু সবার সাথে সবার দরকার না। এই যে ভেতরকার ইন্টারনাল কমিউনিকেশন, ইন্টারনাল একটা গ্রাফ তৈরি হয়ে যাচ্ছে বিরাট বড়। এই গ্রাফটা মেনটেন করার জন্য আপনাদের দরকার হচ্ছে সার্ভিস মেশ। ঠিক আছে, সার্ভিস মেশ এটা খুব সহজ একটা বিষয়। এটা হয়তো নাম শুনতে অনেক কঠিন মনে হয়, বাট এটা ইন্টারনালি অনেক কিছু করে আমাদের জন্য। যেমন ইস্টিও একটা সার্ভিস মেশ। ঠিক আছে, ইস্টিও অনেক পপুলার একটা সার্ভিস মেশ। তারপরে হচ্ছে যে আপনার কনসালেরও একটা সার্ভিস মেশ আছে। তারপরে হচ্ছে যে কং এর সার্ভিস মেশ আছে। সো প্রত্যেকটা বড় বড় কোম্পানি যারা এপিআই গেটওয়ে প্রোভাইড করে থাকে, তারা এপিআই গেটওয়ের সাথেই সার্ভিস মেশ প্রোভাইড করে থাকে, কারণ এপিআই গেটওয়ের সাথে সার্ভিস মেশটা খুব ভালোভাবে যায়। সার্ভিস ডিসকভারি, সার্ভিস মেশ সবকিছু একই জায়গা থেকে আসলে কানেক্ট করে কাজটা করা যায়। ঠিক আছে, তো এই এই জিনিসগুলো এরা প্রোভাইড করে থাকে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে মেনটেন করতে হয় অনেক কিছু নিজেদের থেকে। বাট যদি আমরা মনে করেন যে সবকিছু এডাব্লিউএস এর উপরেই করতে চাই, তাহলে এডাব্লিউএস এর অ্যামাজন এপিআই গেটওয়ে, অ্যামাজনের এই সার্ভিস ডিসকভারি সার্ভিস আছে, সেটা দিলে আমাদের কাজ হয়ে যাবে, আমাদের এত কিছু মেনটেন করতে হবে না, সব একাই করবে। তো এত এত ভিন্ন ভিন্ন সার্ভিস, তাদের ভেতরকার কমিউনিকেশন, তাদের ভেতরকার সমস্ত নেটওয়ার্কিং হয়ে গেলেও একটা বড় জিনিস হচ্ছে যে এত এত ভিন্ন ভিন্ন সার্ভিস থেকে লগ গুলো কালেক্ট করবো কেমনে? কারণ ফর এক্সাম্পল, আমার 50টা সার্ভিস, আর প্রতিটা সার্ভিসের ইনস্ট্যান্স আছে 5টা করে, তার মানে টোটাল আমার ইনস্ট্যান্স রানিং আছে কয়টা? 250টা। 250টা ইনস্ট্যান্স রানিং আছে, মানে 250টা ভিএম রানিং আছে, ভার্চুয়াল মেশিন। মানে সেই 250টা মেশিনের আমাকে অপারেটিং সিস্টেম দিতে হইছে, সেই 250টা মেশিনের প্রত্যেকটা কনফিগারেশন আমাকে মেনটেন করতে হইছে, 250টা মেশিনে আমাকে আলাদাভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বা ডিপেন্ডেন্সি যা যা আছে, রিকোয়ার্ড সফটওয়্যার, সেগুলো দিতে হইছে। এবং সেই প্রত্যেকটা জিনিসের আমার লগ ট্র্যাক করতে হবে। এখন লগ কি কি ট্র্যাক করতে হবে? লগে দেখা যাচ্ছে যে তার বেসিক যেই রিসোর্সের ম্যাট্রিক্স গুলো রয়েছে, সিপিইউ, র্যাম, হাবিজাবি যা যা সার্ভিস চলতেছে, আমার অ্যাপ্লিকেশনের লগ রয়েছে, এই সব কিছু আমাকে মেনটেন করতে হবে, তাই না? তো এই 250টা মেশিনের লগ মেনটেন করা যদি আমি ম্যানুয়ালি বলি, তাহলে ইটস নট পসিবল, এটা আসলে ইম্পসিবল। এবং এটা তো জাস্ট 250, এরকম অনেক সার্ভার, অনেক কোম্পানি আছে যাদের 2,500, 25,000, 50,000 এরকম সার্ভিস রানিং আছে, 1 লাখের ওপরে এরকম ইনস্ট্যান্স রানিং আছে। তো ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। তো এই ডিফিকাল্টিটা সলভ করার জন্য উই নিড সাম কাইন্ড অফ অটোমেশন, এবং কিছু টুলস দরকার, যেই টুলসগুলো আমাদের জন্য প্রবলেম সলভ করে দিবে। আমাদের অ্যাপ্লিকেশন থেকে লগ জেনারেট করবে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে সুন্দরভাবে আসলে সে লগগুলোকে বের করে নিয়ে আসবে। এরকম কিছু টুলস হচ্ছে আহ, যেমন হচ্ছে যে আপনার ইএলকি স্ট্যাক ব্যবহার করতে পারি আমরা, ইলাস্টিক সার্চ, তারপর হচ্ছে লগ স্ট্যাশ, কিবানা ড্যাশবোর্ড। লগ স্ট্যাশটা হচ্ছে মেন লগ কালেকশনের টুল। তারপর আরেকটা টুলস আছে খুবই নামকরা এবং খুবই জনপ্রিয়, ফ্লুয়েন্ট ডি টুলসটা ব্যবহার করতে পারি, স্প্ল্যাং ব্যবহার করতে পারি। এডাব্লিউএস ক্লাউড ওয়াস আমাদের জন্য এই কাজটা খুব ভালোভাবে করে, খুব ভালোভাবে। যদি আমি মনে করেন যে আমার এডাব্লিউএস এর উপরে আমার প্রোডাক্ট আছে, তাহলে আমার আর কিছুই দরকার নেই, ক্লাউড ওয়াস আমার জন্য সব কাজ করবে। তারপরে ঠিক একইভাবে গুগল ক্লাউড লগিং আছে, অ্যাজিউরের আছে। তো লগিং এর আমার একটা সলিউশন দরকার সামহাও।
ওকে, তো এখন আপনি কোন স্ট্যাকে যাচ্ছেন, কোন টেকনোলজি ব্যবহার করছেন, কোথায় ডেভেলপ করছেন, তার উপর ভিত্তি করে আপনি আসলে কিছু ডিসিশন মেক করতে হবে আপনাকে। যেমন আমার লগ ইন দরকার, লগ ইন গুলো নিয়ে আমাকে তো মনিটরিং করতে হবে, তাই না? মনিটরিং না করতে পারলে তো এই লগের কোনো ভ্যালু নাই। আর মনিটরিং, এই লগ ফাইলগুলো যদি আমরা ওপেন করে করে মনিটরিং করতে চাই, ইট ইজ নট পসিবল। আমাদের একটা প্রপার সলিউশন দরকার, যে সলিউশনের মধ্যে আমরা আসলে পুরো জিনিসটাকে দেখতে পারবো, ভিজুয়ালাইজ করতে পারবো, ইরোরগুলো আমার চোখের সামনে ধরাই দেবে যে এই ইরোরগুলো ঘটছে। কোনো এমন কোনো যদি রিকোয়েস্ট আসে যে রিকোয়েস্টগুলো ফেইলড হচ্ছে, বা মানে ভালনারেবল রিকোয়েস্ট, সেগুলো আমার সামনে ধরাই দিবে চোখের সামনে। ভিজুয়ালাইজেশন দরকার, তাই না? তো এই ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের অনেক টুলস রয়েছে, যেমন হচ্ছে যে ওপেন টেলিমেট্রি, তারপরে জেগার, জিপকিন, গ্রাফানা, প্রমিথিউস, কিবানা, এগুলো খুবই পপুলার। গ্রাফানা, প্রমিথিউসের নাম আমরা সবাই শুনছি, তাই না? এখন খুব পপুলার একটা টুলস হচ্ছে ওপেন টেলিমেট্রি। তো এই ধরনের অনেক টুলস আছে, যেই টুলসগুলো আসলে ব্যবহার করে আমরা মনিটরিং করতে পারি, লগগুলো মনিটরিং করতে পারি, সিপিইউ রিসোর্সেস মনিটরিং করতে পারি। প্রমিথিউস একটা মজার টুলস। তো এই এই টুলসগুলো আমাদের লাগে, কিন্তু সব কিন্তু একবারে লাগে না, প্রত্যেকটা কাজ অনুযায়ী লাগে। আপনি যদি প্রথম দিনই চিন্তা করেন আমি সব কিছু এইটাতে করবো বা এই প্ল্যানিং করবো, হয়তো অনেক কিছু হবে না। আপনাকে এক এক করে হয়তো এই টুলসগুলো ডিসিশন মেক করতে হবে যে কোনটা ভালো। যখন আপনি মনিটরিংটা বুঝতে পারবেন, তখন আপনি ভিন্ন ভিন্ন টুলসের ভিন্ন ভিন্ন কনসেপ্টটা বুঝতে পারবেন যে ওকে, এইটা বোধহয় এই কাজে আমার জন্য বেটার হচ্ছে। ডেফিনেটলি এগুলো আবার এইভাবে চিন্তা করারও কিছু নাই। প্রত্যেকটা টুলসের কোনো না কোনো টুলস আছে যেগুলো আসলে গ্লোবালি কমন ভাবে ব্যবহার হচ্ছে। ওকে, সো আপনি কুবারনেটিসে এখন হচ্ছে যে ফর এক্সাম্পল মনিটরিং বসাবেন, প্রমিথিউস, গ্রাফানা, গ্রাফানা, প্রমিথিউস, নো ডাউট। লগ ইন করতে হবে, ওকে, সো ফ্লুয়েন্টি। সার্ভিস ডিসকভারি দরকার, বা সার্ভিস ডিসকভারি বা হচ্ছে যে আপনার দরকার, মানে আমি এপিআই গেটওয়ে দরকার, কং এর সার্ভিস ডিসকভারি আছে। সার্ভিস মেশ দরকার, ইস্টিও। চোখ বন্ধ করে আমি এগুলো সিলেক্ট করব। ওকে, চোখ বন্ধ করে। কারণ কি, কিছু জিনিস আসলে আমার ডিসিশন মেক করতে হয় না। কিছু জিনিস হচ্ছে যে এত পরিমাণ মার্কেটে ব্যবহার হয় যে অনেক অপশন থাকলেও আমি যখন ফার্স্ট টাইম করছি, ফার্স্ট টাইম শিখছি, তখন আমাকে অপশনের দিকে যাইতে হবে না, তখন আমাকে যাইতে হবে কোনটা মার্কেটে বেশি ব্যবহার হচ্ছে। কেন? কারণ বড় কমিউনিটি। আমি আজকে শুরু করলেও আমার আগে বহু মানুষ শুরু করছে, প্রচুর পরিমাণ ইরর খাইছে। সেই ইররগুলোর সলিউশন অনলাইনে প্রচুর আমি পাচ্ছি। তার মানে আমি এইগুলোই সিলেক্ট করবো, এবং এই টুলগুলো খুব বেশি ডিফারেন্সও না, বা মানে একটা থেকে আর একটা সিলেক্ট করলে যে আপনার খুব বেশি ডিফারেন্ট তৈরি করে ফেলবে, ডিফারেন্স ক্রিয়েট করে ফেলবে, ব্যাপারটা সেরকম না। তো এই যে এই জিনিসগুলো দরকার। এখন আমাদের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে, যে আমাদের এই যে 50টা অ্যাপ্লিকেশন, মানে মাইক্রো সার্ভিস, আর 50টা মাইক্রো সার্ভিসের জন্য 250টা ইনস্ট্যান্স, এটা আমরা ডিপ্লয় করবো কিভাবে? ডিপ্লয় করা যায় কিভাবে এটা? এখন যদি আমরা ভিএম বানাই নিজেরা, তাহলে আমাকে 250টার ভেতরে কি করতে হবে? ইমেজ, ইমেজ একটা, ওকে ভালো, ইমেজ একটা, মানে ভিএম এরও কিন্তু ইমেজ বানানো যায়। ওকে, সো আমরা প্রথম ইনিশিয়েটিভ নিতে পারি এরকম যে ভিএমটা আমি ম্যানুয়ালি নিজেরাই বানাচ্ছি, প্রথম ভিএমটা বানানোর পরে অ্যাপ্লিকেশন সেট আপ করে ওইটার একটা ইমেজ বানাই ফেলতেছি। অর্থাৎ ইমেজ বলতে, ধরেন আপনি একটা XYZ ভিএমটা রান করলেন, তার ভিতরে আপনার নোট যে প্রথম মাইক্রো সার্ভিসটা, সার্ভিস এটাকে ডিপ্লয় করলেন, ডিপ্লয় করার পরে যে অবস্থায় আছে ওই অবস্থা থেকে আপনি কি করতে পারেন, একটা ইমেজ বানাই নিতে পারেন, স্ন্যাপশট। ওটাও একটা ইমেজ। সো এই স্ন্যাপশটটা দিয়ে আরো বাকিগুলো আপনি রান করতে পারেন, তাহলে ওই প্রত্যেকটাতে সেম জিনিস থাকবে। ওকে, এটা একটা সলিউশন। আরেকটা বেস্ট সলিউশন হচ্ছে, মানে এইভাবে করে করাটাও প্রবলেম, এর সাথে আবার আপনার তখন দরকার হবে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল, লাইক আনসিবল, এই টাইপের টুলস দরকার হবে, যারা হচ্ছে কনফিগারেশন প্রতিটা মেশিনে ম্যানেজ করতে পারবে অটোমেটিক। এক জায়গা থেকে কনফিগার করলেন, বাকি সব জায়গায় কনফিগারেশন ঠিকঠাক হয়ে গেল অটোমেটিক। ওটা অটোমেটিক বলে কোনো কিছু নাই, সবগুলোতে আপনাকে এই সেট আপটা, ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করতে হবে। ওকে, তো এর থেকে সহজ আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ভাই এত প্যারা নেওয়ার দরকার নাই, আমরা আমাদের অ্যাপ্লিকেশনস বা সার্ভিসগুলোকে ডকারাইজ করে ফেলি, ইমেজ বানাই ফেলি, কন্টেইনারাইজেশন করে ফেলি। তার মানে যেখানে কন্টেইনার চলবে সেখানেই আমার অ্যাপ্লিকেশন চলবে, যেখানে কন্টেইনার চলবে সেখানেই আমার অ্যাপ্লিকেশন চলবে। তো এই জায়গাটায় একটা সুবিধাটা হচ্ছে, তখন আর আমার ভিএম নিয়ে চিন্তা করতে হচ্ছে না, তখন আমি কন্টেইনার সার্ভিস নিতে পারতেছি, ইসিএস, ইলাস্টিক কন্টেইনার সার্ভিস। তখন আমাকে ভিএম নিয়ে চিন্তা করতে হচ্ছে না, তখন আমি পুরো কন্টেইনার নিতে পারতেছি। আমার কন্টেইনারের মধ্যে ওই অ্যাপ্লিকেশন রান করার যাবতীয় তথ্য রয়েছে, সো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, তাই না? তো আমি পুরোপুরি কন্টেইনারটাকে নিলাম, নিয়ে যে কয়টা ইনস্টেন্স দরকার সে কয়টা ইনস্টেন্স রান করতে পারি, যে কয়টা ইনস্টেন্স দরকার সে কয়টা ইনস্টেন্স, দুইটা লাগলে দুইটা, 10টা লাগলে 10টা, যে যতটুকু রিসোর্স দরকার সেভাবে কনফিগার করে রান করতে পারি। সো, কন্টেইনারাইজেশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মাইক্রো সার্ভিসের ওয়ার্ল্ডে।
কারণ এত এত সার্ভিস ডিপ্লয় করা, মেনটেন করা সো টাফ। সেখানে অটোমেশন করার সুযোগ থাকে না। যদি আমাকে সব, আমি কন্টেইনারাইজেশনে না যাই, তাহলে অটোমেশনে অনেক প্রবলেম হয়। তারপরে আমি কি করতে পারি, তারপরে এটাও, এই কন্টেইনারাইজেশন করার পরেও দেখবো যে আমি কন্টেইনার সার্ভিস নিলেও অনেক প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে। ইন্টারনাল কমিউনিকেশনস গুলো থেকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। ইন্টারনালি যে নেটওয়ার্কিং বা পুরো যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারটা ভালো মতো হচ্ছে না। সেই জায়গাটায় আমার প্রবলেমটা সলিউশন করবে হচ্ছে কুবারনেটিস। ইয়ামেল, জাস্ট কয়েকটা ইয়ামেল ফাইল আপনার পুরো ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোল করবে। একটা কমান্ডে পুরো ইনফ্রাস্ট্রাকচার আপ করে দিতে পারবে, আবার একটা কমান্ডে পুরো ইনফ্রাস্ট্রাকচার ডাউনও করে দিতে পারবে। তো এই জায়গাটাই আসে হচ্ছে কুবারনেটিস। এখন ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে যদি আপনি মাইক্রো সার্ভিস আর্কিটেকচার চুজ করেন, এগেইন যদি আপনি মাইক্রো সার্ভিস আর্কিটেকচার চুজ করেন, তাহলে আজকের দিনে আমি আসলে আর কাউকে কোনো সাজেশন দেই না, চোখ বন্ধ করে বলে দিই যে ভাই কুবারনেটিসে যাইতে হবে। এতে হচ্ছে আপনার অনেক সময় বেঁচে যাবে। মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, একের অধিক সার্ভিস আছে। কুবারনেটিস যদি মনোলিথিকে হয়, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তখন জাস্ট আপনি কন্টেইনারাইজ করেন আপনার অ্যাপ্লিকেশন। তখন আপনার আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই। শুধুমাত্র কন্টেইনার করবেন, কন্টেইনার করে ওই মাল্টিপল কন্টেইনার রান করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আপনি মাইক্রো সার্ভিসে যান, তখন কুবারনেটিস মাস্ট। আর যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, সেটা যে কোনো আর্কিটেকচারে, তার জন্য আপনার ডিপ্লয়মেন্ট টেকনিকে আপনি ডকার রাখেন। দ্যাটস ইট। ওকে, সো এইগুলো হচ্ছে খুবই কমন বিষয়। এই টুলসগুলো আমাদের প্রতিনিয়ত লাগে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ডিপ্লয় করব না, আমি তো ডেভেলপার, আমি তো সিস্টেম ডিজাইনার, আমি তো এগুলো করব, ডিপ্লয় করব না, আমি সাইট রিলায়েবিলিটি নিয়ে কাজ করব না, তাহলে আমাকে কেন বলছেন এইসব কথা? ট্রু, খুবই ট্রু। আপনাকে বলছি তার কারণ হচ্ছে, যদি আপনার টিম যদি আপনার টিম কুবারনেটিস ব্যবহার করে, যদি আপনার টিম ডকার, কুবারনেটিস এগুলো ব্যবহার করে, তাহলে আপনার এই জিনিসগুলো লাগতে যাচ্ছে, হয়তো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। যেমন আমাদের ক্ষেত্রে টপটালে আমাদের নিজেদের ডিপ্লয়মেন্ট ফাইল নিজেদের লিখতে হয়। এমনকি এটা যদি নাও করা লাগে, তাও আপনার অ্যাপ্লিকেশন যে ডকারের ভেতরে বা কন্টেইনার এনভায়রনমেন্টে রান করে, ডেভেলপমেন্ট আপনাকে সেটা মেক শিওর করতে হবে। তার মানে অ্যাজ এ ডেভেলপার এটা কিন্তু আপনাকে ইনফ্লুয়েন্স করছে। আপনার যেই সিস্টেম, আপনার যেই ডেপ্লয়মেন্ট পলিসি, সেই ডেপ্লয়মেন্ট পলিসির উপরে আপনার ডেভেলপমেন্ট কিন্তু প্রভাবিত হচ্ছে। ওকে, তো যে কারণে আপনাকে এই বেসিক কনসেপ্টগুলো জানা থাকতে হবে যে আচ্ছা, ডেপ্লয়মেন্টের জন্য এই এই টুলসগুলো অপশন আছে, আমাদের সিস্টেমে এটা ব্যবহার করে এই। আর কুবারনেটিস যদি ডেভেলপাররা জানে, তাহলে পুরো সাইকেলটা, পুরো ডেভেলপমেন্টের সময়টা অনেক কমে যায়। কুবারনেটিস শেখাটা খুব বেশি কঠিন কিছু না। কুবারনেটিস শিখতে হয়তো আপনি ম্যাক্সিমাম, মানে অ্যাজ এ ডেভেলপার আমাকে যতটুকু দরকার, আমি হয়তো এর অ্যাডমিনিস্ট্রেশন করব না, বা আমি হয়তো এর অপটিমাইজেশন করে আমি তো হয়তো এর অপারেটর লিখবো না। বাট আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার কিছু ডেপ্লয়মেন্ট ফাইল দরকার, আমি একটা সার্ভিস বানিয়েছি, সেই সার্ভিসটা আমার ডেপ্লয়মেন্ট ফাইল বানানো দরকার। তো এই কাজটা করতে আমার এই এই পর্যন্ত শিখতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না। এই পর্যন্ত শিখতে হয়তো আমার 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ যদি আমি সময় দিই, বা আরো যদি একটু বেশিই বলি, কারণ এখানে আসলে ব্যাক এন্ডে কিছু নলেজের দরকার আছে। বিশেষ করে নেটওয়ার্কিং এর নলেজের দরকার আছে প্রপার। প্রপার যদি আমার নেটওয়ার্কিং এর নলেজ থাকে, তাহলে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ মোর দ্যান এনাফ। কিন্তু যদি আমার এই নলেজটা না থাকে, তাহলে আমার দেখা যাচ্ছে যে একটু বেশি সময় লাগবে, অর্থাৎ 3 থেকে 4 মান্থস টাইম লাগবে, যদি আমার নেটওয়ার্কিং এর নলেজ না থাকে। তো তো এই যে বিষয়টা বললাম যে আমার ডিপ্লয়মেন্টের টেকনিক, আমার কোড লেখার টেকনিক, আমার অ্যাপ্লিকেশন আর্কিটেকচার অনুযায়ী বা কোনো ওয়েতে একটা ফ্রেমওয়ার্ক চুজ করার টেকনিক, ডেটাবেস চুজ করার টেকনিক, স্টোরেজ চুজ করার টেকনিক, এই সব কিছু আমাদেরকে একটা স্ন্যাপশট মাথার মধ্যে রাখতে হবে। এই সব কিছু স্ন্যাপশট মাথার মধ্যে যদি আমাদের থাকে, তাহলে আমরা খুব ইজিলি যে কোনো একটা অ্যাপ্লিকেশন বানাইতে পারবো। সেটা মানে ডেভেলপও করতে পারবো, ডিপ্লয়ও করতে পারবো। যদি আমি সরাসরি কোনো কাজে নাও থাকি, তাও আমি ওই টিমে একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে থাকতে পারবো। ওয়েল, এখন যদি আমার আমার টিমে ফর এক্সাম্পল আমার ডিপ্লয়মেন্ট করতে হয় না, কিন্তু আমাকে আহ, কোনো একটা কমান্ড দিল যে এটা করতে হবে, সো আই ক্যান ডু দ্যাট। এবং আমি কনভারসেশন যখন হবে, তখন একটা কনভারসেশনের ভিতরে কিন্তু একটা রোল প্লে করতে পারবো, তাই না?
আচ্ছা, সো এইগুলো হচ্ছে যে আপনার ডেপ্লয়মেন্টে চলে গেছি, কিন্তু মাঝখানে অনেক কিছু রেখে গেছি। সেটা হচ্ছে যে আরো একটা গুরুত্বপূর্ণ পোর্শন হচ্ছে যে আমরা কোড কিভাবে করব, কিভাবে কন্ট্রিবিউট করব। কোড কন্ট্রিবিউট করতে আমরা সবাই পারি, এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি যে কোড কন্ট্রিবিউট করার একটাই উপায় গিটহাব। ওকে। সো বাজারে অনেক টুলস থাকলেও, গিটহাবের অল্টারনেটিভ অনেক কিছু থাকলেও, গিটল্যাব বলেন বা আদার যে টুলস গুলো আছে সেগুলোর বললেও গিটহাবের থেকে ভালো টুলস নাই। ওকে, নো ডাউট। সো গিটহাব এবং আপনার কোম্পানি যদি বিটবাকেট বা গিটল্যাব আবার হাবিজাবি অনেক কিছু ইউজ করে, করতে পারেন, নো প্রবলেম। সেগুলোও কাজ করবে, সেগুলোও পারফেক্টলি কাজ করবে, নো প্রবলেম। এক একজনের প্রিফারেন্স এক এক রকম। কিন্তু এই জায়গাটাই একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোড কোয়ালিটি ইনশিওর করা। আপনি যে কোডটা লিখছেন সেই কোডটার কোয়ালিটি আপনি কিভাবে ইনশিওর করবেন? কারণ আপনি 50টা মাইক্রো সার্ভিস লিখছেন, এখন কোন জায়গাটায় কোন কোডের জন্য, কোন সার্ভিসের জন্য যে আপনি একটা ইস্যু খাইতে যাচ্ছেন, হাউ ক্যান উই নো দ্যাট? আপনি কোথাও পাসওয়ার্ড বা কোনো একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল ওপেন করে চলে আসেননি, হাউ ক্যান ইউ নো দ্যাট? মানে আমরা কোডের কোয়ালিটি কিভাবে মেজার করব? ইয়েস, কোড কোয়ালিটি মেজার করার জন্য আমরা টেস্ট করতে পারি, এটা একটা ওয়ে। যে ওয়েতে আমরা মোটামুটি আমাদের ফিচার্স বা ফাংশনালিটিস গুলো ঠিকঠাক আছে কিনা, আমরা যা এক্সপেক্ট করতে চাচ্ছি বা আমরা এক্সপেক্ট যেটা করছি সেটা আমরা আউটকাম হিসেবে পাচ্ছি কিনা, সেটা জানার জন্য আমরা টেস্ট করতে পারি, অটোমেটেড টেস্ট করতে পারি, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, এগুলো সব কিছু করতে পারি। বাট হোয়াট অ্যাবাউট দ্য কোড ইটসেলফ? আমরা ভালো কোড লিখছি কিনা, আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনটেন করে কোড করছি কিনা। ইভেন স্টিল আমরা এটা এটা অটোমেটিক এখন করে ফেলতে পারি পেটিয়ার, ইয়েসলিন ব্যবহার করে। যদি আমরা নির্দিষ্ট গাইডলাইন্সের ভেতরে যদি আমরা না থাকি, তাহলে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে একটা ইরোর থ্রো করে দিবে, তাই না? যে ভাই তুমি ঠিকঠাক ভাবে লেখোনি, ইরোর না থ্রো করলে ওয়ার্নিং থ্রো করবে। তো এই ক্ষেত্রে আরো টুলস আছে, একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় স্ট্যাটিক কোড টেস্টিং। স্ট্যাটিক কোড টেস্টিং এর কনসেপ্টটা এরকম যে আপনার কোডটাকে সে নিবে, অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করবে কোথাও ভালনারেবল কোড আপনি লিখছেন কিনা, কোথাও ওদের যে একটা কোডিং স্ট্যান্ডার্ড, সেই কোডিং স্ট্যান্ডার্ড ফলো করে কোডগুলো লিখছেন কিনা, কোথাও কোথায় কোন ইমপ্রুভমেন্ট করা যেত। এই ধরনের কিছু টুল পাওয়া যায় যেটা মূলত আমরা সিআই এর সাথে, সিআই টুলের সাথে ইন্টিগ্রেট করে দিতে পারি, তাই না? আমরা সিআই টুলের সাথে ইন্টিগ্রেট করে দিতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি আমার পিসিতে সার্ভারটা বসায় সেই অনুযায়ী টেস্ট করতে পারি। কিন্তু ম্যানুয়ালি যদি আমরা পিসিতে সার্ভারটা বসায় সেট আপ করে টেস্ট করি, তাহলে প্রবলেম হচ্ছে যত টিম মেম্বার প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সেট আপ করতে হবে। বাট হোয়াট উই ক্যান ডু, আমরা একটা সিআই সার্ভার নিয়ে নিতে পারি, যেই সার্ভারে সোনার কিউব নামের একটা টুলস আছে, রিশার্পার নামের টুলস আছে, কোড ক্লাইমেট আছে। তবে এগুলোর ভেতরে সোনার কিউবটা হচ্ছে নাম করা, খুবই পপুলার। তো এই টুলসটা আমরা সেট আপ করতে পারি একটা সার্ভারে। তো এই সার্ভারে সেট আপ করে যখন আমরা কি করলাম, আমাদের ইন্টিগ্রেশন সার্ভারের কাজটা কি? ইন্টিগ্রেশন সার্ভারের কাজটা হচ্ছে গিট হাবে বা আমার কোড বেজে, কোড রিপোজিটরিতে যদি কোনো পরিবর্তন আসে সেই পরিবর্তনটাকে ডিটেক্ট করা এবং সেই অনুযায়ী আগে থেকে লিখে রাখা কিছু রুলস অনুযায়ী কোনো না কোনো অ্যাকশন ঘটানো। তো এইরকম সিআই সার্ভার আপনি অনেক বসাইতে পারেন। যেমন সিআই সার্ভারের ভেতরে খুব কমন, মানে ইন্টিগ্রেশন সিআই বলতে আসলে ইন্টিগ্রেশন বলা যায়, সিআই মিন্স হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। সেই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের আমরা সরাসরি সিআই বলি অথবা আমরা বলি ইন্টিগ্রেশন সার্ভার। সো ইন্টিগ্রেশনের টুলস হিসেবে বাজারে অনেক কিছু আছে, এবং ইন্টিগ্রেশনের কথা বললে সবার প্রথমে একটা নাম চলে আসে, আমি জানি আপনারা সবাই জানেন নামটা, বলেন তো নামটা কি চলে আসে ইন্টিগ্রেশন বা সিআই এর কথা বললে? ইউটিউব ভর্তি এই বিষয়ের উপরে। সবচাইতে বেশি বোধহয় এই সিআই এর কথা বললে এটা আসে, জেনকিন্স। এক্স্যাক্টলি, আপনারা জানেন জেনকিন্স। বাট জেনকিন্স একটা ওল্ড টুল, যেটা জাভাতে তৈরি করা, খুবই পাওয়ারফুল একটা টুল। জেনকিন্স হচ্ছে খুবই পাওয়ারফুল টুল, কিন্তু স্টিল বর্তমানে বাজারে অনেক জেনকিন্সের থেকে বেটার সলিউশন আছে, অনেক বেটার বেটার সলিউশন আছে। জেনকিন্সের সুবিধা হচ্ছে জেনকিন্স ওপেন সোর্স, কিন্তু জেনকিন্স ওপেন সোর্স হলেও আপনার আরেকটা সার্ভার নিতে হবে, যেই সার্ভারে আপনাকে জেনকিন্স ডিপ্লয় করতে হবে, আদারওয়াইজ জেনকিন্স কাজ করতে পারবে না। তাহলে জেনকিন্স যখন আমরা কিন্তু একটা জিনিস শিখে এসেছি সো ফার, সেটা হচ্ছে যে একটা সার্ভার নতুন করে বানানো মানে বা একটা ইনস্টেন্স ক্রিয়েট করা মানে ওই ইনস্টেন্সের লোড হ্যান্ডেল করা থেকে শুরু করে যত পেইন সব কিন্তু আমারে হ্যান্ডেল করতে হচ্ছে, তাই না? তো অনেক বাজারে টুলস আছে আলেক্কাস ভাই, একটা দুইটা না, মানে এখন বর্তমানে প্রত্যেকটা কোম্পানির একটা করে সিআই টুলস আছে, প্রত্যেকটা কোম্পানির। তো সার্কেল সিআই, ট্রাভিস সিআই, তারপর হচ্ছে যে ইসের সিআই আছে, গিটল্যাবের সিআই আছে, গুগলের সিআই আছে। গুগলের সিআইটারে বলে ক্লাউড বিল্ড। তো ঠিক একইভাবে অনেক কিছু সিআই আছে, অ্যামাজনের সিআই আছে। আমার কথা হচ্ছে যেহেতু আমি আমার কোড রিপোজিটরি হিসেবে রাখছি কাকে, গিটকে, তো হোয়াই নট গিটহাব অ্যাকশনস?
আমি পার্সোনালি গিটহাব অ্যাকশনস পছন্দ করি, তার কারণ হচ্ছে আমার কোড রিপোজিটরি এখানে আছে, আমার কোড সাথে সাথে এখান থেকেই মূলত আমার পুরোপুরি অ্যাকশনগুলো ঘটে যাক। আমার কোড, আমার সিকিউরিটি সবকিছু গিটহাবই প্রোভাইড করছে, সবকিছু এক জায়গায়। সো ইন্টিগ্রেশন সার্ভার হিসেবে আমার পার্সোনাল চয়েস হচ্ছে গিটহাব। যদি আপনার গিট ল্যাব ব্যবহার করে থাকেন তাহলে আপনি গিট ল্যাবের সিআই ব্যবহার করতে পারেন, নো প্রবলেম এট অল। বাট আমার পার্সোনাল পছন্দ হচ্ছে গিটহাব অ্যাকশনস। সো গিটহাব অ্যাকশনস এর মধ্যে মোটামুটি সবই করা যায়। এর কাজ হচ্ছে, ফর এক্সাম্পল, আপনি একটা সার্ভার বানায় রাখলেন, যেই সার্ভারে আপনি সোনার কিউব ইনস্টল করে রাখছেন। যখন আপনার কোডে কোনো চেঞ্জ এসছে, চেঞ্জেসটা হইতে পারে নির্দিষ্ট কোনো একটা ব্রাঞ্চে, সেটা হতে পারে কোনো ফিচার ব্রাঞ্চে, সেটা হতে পারে কোনো ডেভেলপমেন্ট ব্রাঞ্চে, সেটা হতে পারে মেইন ব্রাঞ্চে, সেটা একটা পুশ রিকোয়েস্ট পুশ হইতে পারে, সেটা একটা পিআর হইতে পারে, পিআর অ্যাপ্রুভ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ভিন্ন ভিন্ন অ্যাকশনস আছে। তো ধরলাম যে যখন ডেভেলপমেন্ট ব্রাঞ্চে কোনো একটা পুশ হবে বা কোনো একটা পিআর আসবে, সেই পিআর এর উপরে আপনার ইন্টিগ্রেশন সার্ভারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে সে সোনার কিউবের কাছে চলে যাবে, যে বলবে যে ভাই, এই যে আমার কোড, এবার দেখো টেস্ট করে ঠিকঠাক আছে কিনা। তো সোনার কিউব বসে বসে টেস্ট করা শুরু করবে, যে অ্যানালাইসিস করা শুরু করবে এই কোডের ভিতর কোথায় কি আছে, কেমন কি, ঠিকঠাক চলে কিনা, বা ভালনারেবিলিটি কিছু আছে কিনা, আপনি কোনো একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বা কোনো একটা ফাইল যেটা সিক্রেট সবকিছু উন্মুক্ত করে দিয়ে এসছেন কিনা। সবকিছু চেক টেক করার পর কি করবে, দেখবে যে আচ্ছা ঠিকঠাক নাই, যে ইরোর গুলো পাইছে সেই ইরোর গুলো দিয়ে আপনার পিআর এর কাছে পাঠাইতে বলবে যে ভাই, ইরোর আছে, ব্লক, এটাকে ব্লক করে দাও। ওকে। সো ও আপনাকে পিআরটা অ্যাপ্রুভই করতে দিবে না, সো অ্যানালাইজ করার ক্ষেত্রে অনেক হেল্প করবে। তো এইরকম আসলে শুধু একটা কাজ না, এটা তো একটা কাজ বললাম, ঠিক একইভাবে অটোমেটিক অটোমেটেড টেস্টিং গুলো চলবে, ডিপ্লয়মেন্ট চলবে পিআর অ্যাপ্রুভ হওয়ার পরে। ঠিক আছে, সো ডিপ্লয়মেন্ট টুলস এর ভেতরে অনেক ধরনের টুলস আছে যেগুলো অটোমেটিক্যালি আপনার কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্টের কাজ করবে। একটা কুবারনেটিসের সাথে চলে খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস হচ্ছে আর্গো সিডি, অ্যামেজিং একটা টুলস। তো এরকম অসংখ্য জিনিসপত্র আছে যেই টুলসগুলো আপনাকে হেল্প করবে সবকিছুকে কানেক্ট করার জন্য। এখন প্রতিটা সেকশনে কাজ করার জন্য এত এত টুলস, এত এত টুলস, এত এত টুলস, এগুলো শিখবো কবে, বুঝবো কবে, জানবো কবে? ভাই ফ্রাঙ্কলি স্পিকিং, এগুলো হ্যান্ডস অন কাজ করতে গেলে আপনার খুব বেশি সময় লাগবে না। আমি বিলিভ করি কারোর যদি ডেভেলপমেন্ট সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকে, কারোর যদি ডেভেলপমেন্ট সম্পর্কে কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার থাকে, কারোর যদি অ্যাপ্লিকেশন আর্কিটেকচার সম্পর্কে নলেজ ক্লিয়ার থাকে, এবং কারোর যদি নেটওয়ার্কিং সম্পর্কে মোটামুটি একটা নলেজ থাকে, তার 15 থেকে 20 দিনে হবে না, একটু বেশি লাগবে, 4 সপ্তাহ ম্যাক্সিমাম লাগবে ডেভঅপস এর মেন কনসেপ্ট গুলো বুঝে ফেলতে এবং মোটামুটি কাজ চালাইতে। এক্সপার্ট হবে না, সে ব্যবহার করতে পারবে। ওকে। আর 8 সপ্তাহ লাগবে ক্লাউডের কমন যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আত্মস্থ হয়ে যাইতে, সেগুলোতে ব্যবহার করা শুরু করতে। হয়তো এক্সপার্ট হইতে আরো টাইম লাগবে, আর্কিটেক্ট লেভেলে যাইতে অনেক টাইম লাগবে, বাট এগুলো করতে 3 থেকে, সব মিলায় যদি আমি ধরি, আমি ভালো একজন ডেভেলপার অ্যাপ্লিকেশন বানাইতে পারি। বাকি যে আদার জিনিসপত্রগুলো আছে, কনসেপ্টের হিসাবটা আলাদা, কনসেপ্ট অনেক কিছু অ্যাডপ্ট হতে টাইম লাগতে পারে, বাট এই টুলসগুলো ব্যবহার করে মোটামুটি লেভেলে এইগুলোর সাথে ইউজ টু হইতে টাইম হয়তো আপনাকে ম্যাক্সিমাম 4 মান্থস থেকে 5 মান্থস সময় দিলে আপনি এগুলোর একজন মোটামুটি লেভেলের দক্ষ পার্সন হয়ে যাবেন। মোটামুটি লেভেলের কাজ করার মতো, দক্ষ বলতে আসলে অন্য জিনিস বোঝাই, সেটা না হলেও আপনি ব্যবহার করতে পারবেন। আর দক্ষ তো হবেন ব্যবহার করতে করতে, তাই না? দক্ষ হবেন ব্যবহার করতে করতে। এক্স্যাক্টলি আনারুল ভাই, ব্যবহার করতে পারলে আস্তে আস্তে প্রো হয়ে যাবেন, তখন আর আসলে নিজেদের এত টেনশন করার কিছু নাই। তো ডেভেলপমেন্টের ভেতরে অনেক 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 টেকনোলজি আসে। এইসব টেকনোলজি নাম শুনলে আমরা অনেক সময় ঘাবড়ে যাই। আমি আপনাদের কি বলবো, একটা সময় আমি ভাবতাম আরে এইটা কবে করব, ওইটা কবে করব, হ্যান কবে করব, ত্যান কবে করব, এত এত জিনিস কখন শিখবো। পরে আস্তে আস্তে যখন একটা করে জিনিস এক্সপ্লোর করা শুরু করলাম, দেখলাম যেগুলো নামেই অনেক বড় কিছু। যদি আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে ওইগুলো শিখতে আমার টাইমই লাগবে না। হ্যাঁ, তবে এটা ঠিক, আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্টের সাথে সাথে আরেকটা জিনিস, ইউজ কেসটা, এই জিনিসটা কেমনে কাজ করছে এটা যেমন আমাকে জানতে হবে, এটা বুঝতে হবে। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই জিনিসটা আমার কি প্রবলেম সলভ করছে। যদি আমার কোনো প্রবলেম সলভ না করে তাহলে ওই জিনিসটার পেছনে আমি দৌড়াবো না। যদি আমার কোনো প্রবলেম সলভ করে শুধুমাত্র, তাহলেই ওই জিনিসটার পেছনে আমি দৌড়াবো।
আদারওয়াইজ নট। এবং আপনি বুঝে শুনে কাজ করলে প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে গিট্টু পাবেন। বাসের যেরকম কিছুক্ষণ পর পর একটা করে গিট্টু আছে না, ঠিক তেমনি ডেভেলপমেন্টেও কিছুক্ষণ পর পর একটা করে গিট্টু আছে। সো এই গিট্টুটা আপনার বাদবে, একটা করে চ্যালেঞ্জ ফেস করবেন। আর এই এক একটা করে চ্যালেঞ্জ পাওয়ার পরই দেখবেন যে এই চ্যালেঞ্জটা সলভ করার জন্য একটা না একটা সলিউশন বাজারে অলরেডি আছেই। সেই সলিউশনটা আপনাকে তখন ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। সো ডেভেলপমেন্টের এই জায়গাটা খুব অ্যামেজিং। আপনাদের কাছে মনে হইতে পারে যে এত এত কিছু মানুষ কেমনে শেখে, কেমনে বোঝে, কি করে। এটা একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। ওয়েল, এটা একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আমি আমার নিজের লাইফ থেকে বলতে পারি, আমার এডাব্লিউএস দেখে ভয় লাগতো রীতিমতো। আমি এডাব্লিউএস কে রীতিমতো ভয় পাইতাম। আমি এখন এডাব্লিউএস এর হয়তো 10 15 20টা সার্ভিস নিয়ে কাজ করতে পারি, তাও হয়তো ভুলে গেছি। অনেকদিন এডাব্লিউএস নিয়ে আমার কাজ করা হয় না এই মুহূর্তে। লাস্ট 1 বছরের বেশি হয়ে 1 বছর হয়ে গেছে আমি এডাব্লিউএস নিয়ে কাজ করছি না, কোনোই কাজ করিনি 1 বছরে। হয়তো ভুলে গেছি অনেক অনেক কিছু, আবার ডকুমেন্টেশন দেখতে হবে। বাট আমার ভেতরে এডাব্লিউএস বা কোনো ক্লাউড নিয়ে কোনো ভয় নাই। ঠিক আছে, কোনো ভয় নাই। কেন ভয় নাই? কারণ এখানে ভয় পাওয়ার মতো কিচ্ছু নাই। এই জায়গাটায় ভয় পাওয়ার মতো কিচ্ছু নাই। আপনাকে জাস্ট জাম্প করতে হবে এবং স্টার্ট করতে হবে। ওকে, স্টার্টিং এ যে কোনো কিছু আপনার কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু হ্যান্ডস অন আপনি যখনই করতে যাবেন, হ্যান্ডস অন একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে বিষয়গুলো খুব সহজ। আপনার যদি আমি নর্মালি বলি, একটা রেপ্লিকা সেট তৈরি করতে হবে, একটা ডাটাবেসের রেপ্লিকা বানাইতে হবে, আপনার কাছে মনে হইতে পারে আরে সালা এটা কি কঠিন হইতে পারে, কেমনে বানাবো। বাস্তবে আপনি এই কাজটা একটা টার্মিনালে সিএলআই কমান্ডে রান করে করতে পারেন। একটা কমান্ড রান করবেন, যদি আপনি এডাব্লিউএস ইউজ করেন, এসজিসিপি ইউজ করেন বা এই টাইপের কোনো টুলস ইউজ করেন, ক্লাউড ইউজ করেন। অথবা দেখা যাচ্ছে যে যদি আপনি ব্রাউজার ইউজ করেন, তাহলে একটা দুইটা দুই তিনটা ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লাউড ফরমেশন ইউজ করলে কয়েক লাইন কোড লিখতে হবে, ইয়ামেল ফাইলে করে দিতে কয়েকটা ফাইল কয়েকটা লাইন কোড লিখতে হবে। দ্যাটস ইট, এটা হয়ে যাবে। তো এই জন্য আসলে টেনশন করার কিছু নাই। আহ, একটা দুইটা করে জিনিসপত্র, মানে এখানে যেটা দরকার, ভালো লেভেলের ব্যাক এন্ড ডেভেলপার হইতে গেলে, ক্লাউড নিয়ে কাজ করতে চাইলে, ডেভঅপস নিয়ে কাজ করতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা কি জানেন? সেটা হচ্ছে একটু সাহস করতে হবে, একটু এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করে ফেল করতে হবে। ফেল হইলে 10টা জিনিস নতুন করে আপনি শিখবেন। যদি কেউ পারফেক্টলি ডকুমেন্টেশন পড়তে পারে, আর যদি কেউ ইরর মেসেজ দেখে বুঝতে পারে কি ইরর হইছে, তার জন্য আর কোনো ব্লকার্স নাই ব্যাক এন্ড বা ক্লাউড ডেভঅপস এই জায়গাতে। ওকে, কোনো প্রবলেম নাই। বাকি সবকিছু আপনি এক এক করে শিখে যাবেন। জাস্ট ধরতে হবে আর শিখতে হবে। তার আমরা কিছু স্ন্যাপশট হয়তো আমাদের নেক্সট ওয়ার্কশপে একটু বোঝার চেষ্টা করবো, যে বিষয়গুলো নেক্সট ওয়ার্কশপে হয়তো হবে না, নেক্সট ওয়ার্কশপটা আসলে কোড রিলেটেড। তারপরের ওয়ার্কশপটাতে যখন কোডটা ডেপ্লয়মেন্টের বিষয়বস্তু আসবে, তো তখন আমরা বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবো আসলে জিনিসগুলো কত সহজ, কঠিন না এতটাও যতটা আমরা ভাবছি। ওকে, তো এই তো আমরা অনেক আলোচনা করলাম, এবার আপনাদের থেকে একটু শোনার চেষ্টা করি। হ্যাঁ এনামুল ভাই, আমি প্রায় 8 বছর সাফার করছি। আপনি যে প্রবলেমটার কথা বলছেন না, যে এক্সপেরিমেন্ট করার জন্য রেডি পকেটে টাকা নাই, 8 বছর সাফার করছি। 8 বছরে একটা ক্লাউড ট্রাই করে দেখতে পারিনি। 8 বছর, 7 বছর, 7 বছরও ক্লাউড জিনিসটা ছুঁয়ে দেখতে পারিনি এই টাকার অভাবে। বাট কোনো যায় আসে না, যদি আপনি লোকালিও ক্লাউড বানায় এখন কাজ করতে পারেন। আগে তো কোনো ছিল না, এত সুযোগ সুবিধা ছিল না। বাট স্টিল এখন অনেক সুযোগ সুবিধা আছে। যে জিনিসগুলো অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি এক্সপেরিমেন্ট এই মুহূর্তে করতে পারছি না, কিন্তু থিওরিটিক্যালি যদি আমি সবকিছু শিখে টিকে নিয়ে করে ফেলতে পারি, মাথায় রাখতে পারি, তাহলে যখন আমার কাছে ক্লাউডের অ্যাক্সেস থাকবে তখন আমার ওইগুলো কোনো ব্যাপারই মনে হবে না। ডিজিটাল ওশানে কি সবটা ট্রাই না, সব ট্রাই করতে হবে। ডিজিটাল ওশান একটা ডিফারেন্ট ক্লাউড, এডাব্লিউএস একটা ডিফারেন্ট ক্লাউড, জিসিপি একটা ডিফারেন্ট ক্লাউড, অ্যাজিউর একটা ডিফারেন্ট ক্লাউড, ওরাকল ক্লাউড একটা ডিফারেন্ট ক্লাউড, প্রত্যেকটা ডিফারেন্ট। ঠিক আছে, এক একটা এক এক সার্ভিস আছে, এক এক সার্ভিস নাই। তবে রিকমেন্ডেড হচ্ছে যে আপনি এডাব্লিউএস বা অ্যাজিউর দিয়ে ট্রাই করলে এখানে সবচেয়ে বেশি সার্ভিসগুলো আছে এবং বেশি ফ্রিডম আছে। এই অ্যাজিউর বা হচ্ছে এডাব্লিউএস পারলে মোটামুটি আর দুনিয়ার কোনো ক্লাউড নিয়ে আপনার টেনশন করতে হবে না, কোনো ক্লাউড না। ভ্যাগ্রেন্ট দিয়ে করতে পারবেন, ডেফিনেটলি পারবেন, ভ্যাগ্রেন্ট দিয়ে পারবেন, ভিএম বানায় পারবেন, কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি, জানেন ভাই, 1 বছরের জন্য ফ্রি দেয় এডাব্লিউএস। এডাব্লিউএস আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি ওই একটা সিম্পল অ্যাপ্লিকেশন বা কোনো একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারেন। হ্যাঁ,
প্রথমে একটা এডাব্লিউএস অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার মাস্ট বি একটা ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে। সেখানে অ্যামাজন কোনো টাকা চার্জ করবে না, 1 টাকাও চার্জ করবে না যদি আপনার একদম ফ্রেশ অ্যাকাউন্ট হয়। তো যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট বানাবেন, একটা ডোমেইন নিবেন, একটা ডোমেইন নিয়ে একটা ওয়েবসাইট বানাবেন। একটা ওয়েবসাইট বানায় সুন্দর মতো রাখবেন, রেখে তারপরে অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওদের একটা অফার আছে স্টার্ট আপের জন্য, ওরা মূলত অফারটা দেয়। ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য ওরা হচ্ছে $1,000 পর্যন্ত হচ্ছে যে ক্রেডিট দেয়। তো $1,000 শেখার জন্য আমার মতে হিউজ। ওকে, তো একেতে আপনি 2 বছরের, 1 বছরের হচ্ছে যে ফ্রি টিয়ার পাচ্ছেন ম্যাক্সিমাম সার্ভিসে। সাথে হচ্ছে যে আপনি পাচ্ছেন হচ্ছে যে $1,000 ক্রেডিট, যেটা ব্যবহার করে আপনি, যেটার মেয়াদ 2 বছর। সো লাগে না এতদিন। আপনি যদি 1 বছরের ভিতরে 3 মাস 4 মাসও সময় দেন, মোটামুটি মেন মেন সার্ভিসগুলো শিখে ফেলতে পারবেন। কিন্তু একটু সময় দিতে হবে। ক্রেডিট কার্ড লাগবে না ভাইয়া, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড থাকলেই হবে। এডাব্লিউএস এর অল্টারনেটিভ বানানোর দরকার নাই। যাদের এডাব্লিউএস এর টাকা পয়সা নাই, তাদের হচ্ছে যে আপনারা লোকাল স্ট্যাক ব্যবহার করতে পারেন। লোকাল স্ট্যাক নিয়ে আমাদের একটা এক্সপেরিমেন্টের কাজ আছে, ওটা আমরা টেস্ট করে আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে পুরো এডাব্লিউএস লোকালি চালাবেন। মানে ওটা জাস্ট একটা র্যাপার এবং একটু সহজ শর্টকাটই করা যায়। ওকে, সো কারোর কোনো প্রশ্ন থাকলে আর করতে পারেন, কোনো বিষয়ে আলোচনা থাকলে বলতে পারেন। আমরা আসলে আজকে একটা আড্ডাই দিতে চাচ্ছিলাম। আড্ডার সাথে যদি আপনাদের আর কিছু বলার থাকে, কোনো বিষয় মিসিং থাকে, কোনো প্রশ্ন থাকে, এ যাবৎকালে যতদিন যত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে যদি কোনো কোশ্চিন থাকে সেগুলো নিয়েও করতে পারেন। তারপর আমাদের কুইজ সেশন। কুইজটা আজকে ইন্টারেস্টিং হবে। কুইজটা হচ্ছে আজকের স্পেসিফিক কোনো টপিক নিয়ে না। হ্যাঁ, রাকিবুল ভাই প্লিজ। ভাই আমি একটা টুল সম্পর্কে জানতে চাচ্ছিলাম জি যে জি শিওর। আমার যদি কোনো দেখাচ্ছে আমি রেডিস কিংবা এরকম কোনো ব্যবহার করছি, সার্ভিস ব্যবহার করছি, যেটা আমার মেইল পাঠানোর জন্য আমি রেখে দিয়েছি, আমার কয়েক হাজার মেল জমা হয়ে আছে, আমি পাঠাবো। এখন হুম কোনো কারণে যদি আমার 500-700 মেল গিয়েছে, বাকিগুলো যায়নি, ফেল করছে কোনো কারণে, হুম সার্ভার ডাউন হয়ে যাইতে পারে, তো হুম। ওইগুলা লগ চেক করার জন্য আমি তো একটা হচ্ছে রেডিসের লগ দেখতে পারি, কিন্তু ওর হুম। জন্য ইজি কোনো টুল আছে কিনা যে আচ্ছা আমি না লিস্ট ওয়েল, পাই দেখতে পাচ্ছি এই জায়গাটাই সহজ উপায় হচ্ছে যে আপনি ওই রেডিস, এটার জন্য তো রেডিস আসলে খুব একটা ভালো সলিউশন না প্রথমত। কারণ হচ্ছে যে এটা তো কিউ করে রেডিস, রেডিস দিয়ে কিউ ব্যবহার করা যায়, বাট স্টিল রেডিসটা একটা ভালো সলিউশন না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনি এটার জন্য একটা রেডিসের যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, আপনি রেপ্লিকা বানায় রাখতে পারেন যেন হচ্ছে ডাউনই না হয়। ঠিক আছে, রেপ্লিকা। আর যদি তারপরেও কোনো কারণে আপনার যদি এই ডাউন হয়ে যায়, তখন হচ্ছে যে রেডিসকে পারসিস্ট করা যায়। ওকে, নট অনলি লগ, আচ্ছা। রেডিসকেও পারসিস্ট করা যায়। সো পারসিস্টেন্ট স্টোরেজটা ব্যবহার করে বর্তমানে একটা আর্কিটেকচার খুব চলে, সেটা হচ্ছে রেডিস অ্যাজ এ প্রাইমারি ডাটাবেস। রেডিস কিন্তু প্রাইমারি ডাটাবেস হিসেবে ব্যবহার প্রাইমারি। করা যায়। হ্যাঁ, প্রাইমারি, কারণ রেডিস পারসিস্ট করা যায়। সো রেডিস যেহেতু পারসিস্ট করা যায়, কিছু মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন যেখানে রিড অপারেশন খুব হাই, সেই কাজগুলোর জন্য অনেকেই রেডিসকে ব্যবহার করে। কিন্তু রেডিস আমরা তাহলে যদি পারসিস্ট করতে পারি, তাহলে হচ্ছে কেন প্রাইমারি ডাটাবেস হিসেবে ব্যবহার করি না? কারণ রেডিস প্রচুর কস্টলি, প্রচুর কস্টলি। দ্যাটস ওয়াই আমরা প্রাইমারি ডাটাবেস হিসেবে ব্যবহার করি মঙ্গোডিবি বা পোস্টগ্রিস, যারা ফাইলে রাইট করে। কিন্তু রেডিস তো ইনিশিয়ালি পুরো ডেটা রাখবে কোথায়? আপনার র্যামে, তাই না? হুম এই হুম। জন্য হচ্ছে আমরা রেডিসকে ব্যবহার করি সেকেন্ডারি ক্যাশ হিসাবেই। কিন্তু আপনি এই ক্যাশটার পারসিস্ট করে রাখতে পারেন যদি এই যেহেতু আপনার এটা একটা ক্রিটিক্যাল সলিউশন, ক্রিটিক্যাল জায়গা, যে ওকে আমার মেইল যাইতে হবে, 700-800 গেল আর বাকিটা গেল না, তার মানে আপনি হচ্ছে এই সেভ করে রাখতে পারেন, স্টেট পারসিস্ট করতে পারেন। ওটা ডাউন হওয়ার আগে হচ্ছে যে আপনার ওটা সেভ হবে, কন্টিনিউয়াসলি সেভ হইতে থাকবে। ও, জি, বুঝতে পারছি। এই যে আমি হচ্ছে যে আপনার একটা দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিচ্ছি, এইটা নিয়ে আপনি পড়তে পারবেন পারসিস্টেন্স নিয়ে। ওকে। ও ভাই, আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে অ্যাক্টিভিটি লগ দেখি ফেসবুকের, হুম। ফেসবুক কিংবা বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মে অ্যাক্টিভিটি লগ আছে, এইগুলা মানে আসলে কিভাবে হয়? এগুলা কি যে ইএলকে তে করে হয় যে আমি রিকোয়েস্ট রেসপন্সের উপর বেস করে আমি ওকে, ইলাস্টিকের ভিতরে আমি সেভ করে রাখছি অ্যাক্টিভিটি, নাকি অন্য কোনো ডেটাবেজে সেভ করে এগুলো? ওয়েল ইট ইট ডিপেন্ডস, ইটস টোটালি ডিপেন্ডস। এটা ভিন্ন ভিন্ন ভাবে আসলে জিনিসটা করা যায়। এটা হচ্ছে যে আপনার, এটার একটা নাম আছে, সুন্দর একটা নাম আছে, দাঁড়ান এই মুহূর্তে আমার মাথা থেকে আউট হয়ে গেছে। কি যেন একটা সুন্দর নাম আছে, ভুলে গেছি। হুম, এই কনসেপ্টের একটা নাম আছে। তো এটা ভিন্ন ভিন্ন উপায় করা যায়। একটা উপায় হচ্ছে যে আপনি ডাটাবেস থেকে ডাটাবেসের যে কোনো চেঞ্জের জন্য জিনিসটা করতে পারেন। যে কোনো চেঞ্জ হচ্ছে, তো ওখানে আপনি একটা, যদি আপনি কোনো ওআরএম ইউজ করে থাকেন, তো ওআরএম এর সাথে আপনি হচ্ছে একটা আহ, সুন্দর র্যাপার বানাইতে পারেন, মিডলওয়্যার বানাইতে পারেন, যে এই ধরনের যে কোনো অ্যাক্টিভিটি ঘটছে, কে ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, কিভাবে ঘটাচ্ছে, পুরো জিনিসটাকে সে নোট করবে।
এটা করতে পারেন। আপনি একটা আলাদা সার্ভিস, অ্যাক্টিভিটি সার্ভিস বানাইতে পারেন, যে সার্ভিসটার কাজ হচ্ছে সুন্দরভাবে প্রতিটা চেঞ্জেস ডিটেক্ট করা এবং হচ্ছে যে যেখানে যে চেঞ্জেস হচ্ছে, কারণ ফেসবুকের যে অ্যাক্টিভিটিগুলো বেশিরভাগ ক্ষেত্রে অটোমেটিক করা পসিবল না। পসিবল, বাট এক একটা সার্ভিস থেকে এক একটা জিনিস ক্রিয়েট হচ্ছে। ওকে, দেখা যাচ্ছে যদি হুম এটা হুম মাইক্রো সার্ভিস হয়, আপনার পোস্ট সার্ভিসে একটা জিনিস ক্রিয়েট হচ্ছে, কমেন্ট একটা ডিফারেন্ট সার্ভিস, লাইক একটা ডিফারেন্ট সার্ভিস, ভিডিও ওয়াচ একটা ডিফারেন্ট সার্ভিস, সব তো ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কিছু হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনি একটা আলাদা অ্যাক্টিভিটি সার্ভিস বানাইতে পারেন, যে অ্যাক্টিভিটি সার্ভিসটা কি করতে পারে, যখনই ইভেন্টের মাধ্যমে কাজটা হইতে পারে, যে ওকে একটা ভিডিও ওয়াচ হইছে, সে একটা ইভেন্ট থ্রো করে দিচ্ছে, আপনি একটা পেজ ওপেন করছেন, ক্লিক করছেন, ও একটা ইভেন্ট থ্রো করে দিচ্ছে যে ওকে রাকিবুল ওপেন দিস পেজ আইডি সহ, কাইন্ড অফ অ্যানালিটিক্স এর মাধ্যমে। তো এটা হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিংটাও কাইন্ড অফ এক ধরনের অ্যানালিটিক্স, কারণ এইগুলো ট্র্যাক করা হয় এবং ওরা হচ্ছে বাল্ক অ্যামাউন্টে অনেক আনস্ট্রাকচার ডেটা কালেক্ট করে, তার ভেতর থেকে কিছু ডেটা আমরা দেখতে পাই। আমাদেরকে ওই অ্যানালিটিক্সে যতটুকু দেখা, অ্যানালিটিক্স না, যতটুকু হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিজের মধ্যে দেখাচ্ছে, বাস্তবে কিন্তু ওরা ট্র্যাক করছে আরো অনেক বেশি ডেটা। হ্যাঁ, এটা এটা হচ্ছে, আনস্ট্রাকচার্ড হয়ে যায় অনেক কালেক্ট করতে গেলে। এটা আনস্ট্রাকচার্ড, এবং এটার জন্য আসলে দরকার হয় ডাটা সায়েন্স। ডেটা সায়েন্স না, আচ্ছা অ্যাকচুয়ালি ডেটা আচ্ছা। ইঞ্জিনিয়ারিং। ডেটা ইঞ্জিনিয়ারিং দরকার হয়, তখন এই আনস্ট্রাকচার ডাটাগুলোকে আপনার হচ্ছে যে কাইনেসিস বা হচ্ছে যে আপনার কাফকা, এইগুলোর মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যমে স্ট্রিম করে আগে একটা জায়গায় রাখে। হ্যাঁ, সো তারপরে হচ্ছে বিগ ডাটা কনসেপ্ট, হাডুপ বা এই টাইপের কনসেপ্টগুলো চলে আসে ডাটাগুলো, ও তারপরে মানে প্রসেস আমি হচ্ছে করে। প্রথমে ডেটা নিব, আমি ডেটা লেকে ফেলবো, তারপরে আমি ওটাকে আমি আমার ইচ্ছা মতো আমি ওটাকে অ্যানালাইজ করে এবার আমি আপনি অ্যানালাইসিস ভিজুয়ালাইজ করে, করবো। এক্স্যাক্টলি। সো এই জন্য আমরা যে কোনো জায়গায় আমাদের অ্যানালিটিক্স গুলো দেখতে পাই একদিন বা 2 দিন আগের। ঠিক আছে, কারেন্ট রিয়েল টাইম অ্যানালিটিক্স গুলো দেখতে পাই না। আপনি যদি ইউটিউব ড্যাশবোর্ড দেখেন বা ফেসবুকের যে আপনার ড্যাশবোর্ড দেখেন, এখানে কারেন্ট অ্যানালিটিক্স দেখায় না, ওরা একদিন পরে আগেরটা দেখায় বা 2 দিন আগেরটা দেখায়। কারণ হচ্ছে যে ওরা ওইগুলো কালেক্ট করে, আপনার ওই অ্যানালিটিক্স গুলো কিন্তু হেভি কস্টলি, হিউজ কস্টলি, প্রচুর সিপিইউ ইন্টেন্সিভ পাওয়ার লাগে এবং হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার আছে, আর প্রচুর আনস্ট্রাকচার ডাটা। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আনস্ট্রাকচার ডাটাগুলোকে সুন্দরভাবে স্ট্রাকচার করা। তো এই আনস্ট্রাকচার ডাটাগুলোকে ডাটা লেকের ভিতরে নিয়ে তারপরে হচ্ছে আপনার বিগ ডাটার টেকনিক্স গুলো অ্যাপ্লাই করে সুন্দর করে ভিজুয়ালাইজেশন গুলো তৈরি করে আস্তে আস্তে, এবং সেগুলো আবার ক্যাশ করে ফেলে। কারণ আপনি প্রতিটা রিকোয়েস্টের সাথে তো আপনার হুম হুম চেঞ্জেস গুলো হুম হুম, হুম। করা সম্ভব না, তাই না? প্রত্যেকবার আপনি রিকোয়েস্ট জি। পাচ্ছেন। এই জন্য আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে কিছু জিনিস আপনার রিয়েল টাইম দেখাইতে হয়, যেমন আপনার লাইক কমেন্ট কয়টা হচ্ছে এটা রিয়েল টাইম। এটার হচ্ছে যে আপনার রিয়েল ডাটাবেস, অ্যাপ্লিকেশন ডাটাবেস থেকে আসবে। বাট আপনার হোল সিস্টেমের অ্যানালিটিক্স, আপনার উইকলি অ্যানালিটিক্স, মান্থলি অ্যানালিটিক্স, ইয়ারলি অ্যানালিটিক্স, এগুলো সব আসবে হচ্ছে যে আপনার আলাদা ডাটাবেস থেকে টোটালি, এবং এটা রিয়েল টাইম না। হ্যাঁ, জি জি, বুঝতে পারছি। মানে যত আমি ডিপে যাইতে পারি, যত আমি ই করতে এক্স্যাক্টলি, পারি। সেটাই। জি ভাই, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। মনোলিথিক আর্কিটেকচার নিয়ে আপনার একটা কনফিউশন আছে। মনোলিথিক আর্কিটেকচারে কিছু এখানে এটার জন্য বোঝা যাচ্ছে না, কোড একসাথে, আচ্ছা এই জায়গায় আচ্ছা কি সব কোড একসাথে থাকে নাকি ফ্রন্ট ইন ব্যাক ইন ডেটাবেস, সো এক জায়গায় ডিপ্লয় করা? আচ্ছা আরিফুল ভাই, আমরা আসলে মনোলিথিক বলতে যেটা বলি, এটাকে আমি বলছি তারপর আবার একটু বলি। আমরা মনোলিথিক বলতে একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে সমস্ত কোড বেজ এক জায়গায়। এখন আমরা সেই রুলসটাকে ব্রেক করে কি করলাম, আমরা ফ্রন্ট ইনটাকে আলাদা করে ফেললাম, ফ্রন্ট ইনটাকে আলাদা করে ফ্রন্ট ইন বানাচ্ছি ফর এক্সাম্পল রিয়াক্ট অ্যাপ্লিকেশনে, ব্যাক ইন বানাচ্ছি আলাদা অ্যাপ্লিকেশন, ডাটাবেস আলাদা জায়গায় আছে। স্টিল আমরা এখানে মনোলিথিক বলছি। ঠিক আছে, আমি এর আগে বলছি যে আমরা আসলে এখানে 3 টিয়ার হয়ে গেছে অলরেডি, কিন্তু তারপরেও আমরা এই ধরনের অ্যাপ্লিকেশনকে মনোলিথিক বলছি। আর এটা আমরা বলার সুবিধার্থে বলছি। ওকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এনটিআর আর্কিটেকচারে অ্যাপ্লিকেশন বানাই, সরাসরি মনোলিথিক অ্যাপ্লিকেশন আর্কিটেকচার বানাই না। মনোলিথিক আর্কিটেকচারে বানাইতে গেলে সেটা হয়ে যায় হচ্ছে যে একদম পিওর ডেস্কটপ অ্যাপ্লিকেশন। বাট আমরা সেই আর্কিটেকচারে বানাই না, কিন্তু আমরা এগুলোকে যখনই আমার কোড বেস এক জায়গায় থাকে তখনই আমরা বলছি মনোলিথিক। এখন আমার হোল রিয়াক্ট অ্যাপ্লিকেশন, আমার একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশনে 100টা পেজ আছে, ভিন্ন ভিন্ন ফাংশনালিটিস আছে, সব কিছু মিলে আমি একটা অ্যাপ্লিকেশন বানাইছি। তো এই জন্য আমরা রিয়াক্ট অ্যাপ্লিকেশনটাকে তখন বলছি এটা মনোলিথিক অ্যাপ্লিকেশন, মনোলিথিক রিয়াক্ট। কিন্তু আমরা চাইলে এই অ্যাপ্লিকেশনটাকে ব্রেক করে মাইক্রো ফ্রন্ট এন্ডে নিয়ে যাইতে পারি, অর্থাৎ ভিন্ন ভিন্ন পেজ, ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশন, এটা বানাইতে পারি আমরা। তখন এটা আবার ব্রেক ডাউন হয়ে গেল। আবার আমাদের যে ব্যাক ইনটা আছে, সেই ব্যাক ইনটাকেও আমরা বলছি মনোলিথিক। শুধু ব্যাক এন্ডটাকে বলছি মনোলিথিক, কারণ সমস্ত ব্যাক এন্ডের কোড এক জায়গায় আসে। এর সাথে আসলে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডে আসলে বিষয়টা এইভাবে ডিফাইন করা হচ্ছে না। যদি আপনি অ্যাকচুয়াল টেকনিক্যালি বলেন, টেকনিক্যালি বললে তো আসলে যখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আলাদা আলাদা জায়গায় আছে, তখন এটাকে তো আর মনোলিথিক বলা যায় না।
কিন্তু আমরা বলার সুবিধার্থে বলছি। বলার সুবিধার্থে বলছি কারণ আমরা এখন শুধু ব্যাক এন্ড নিয়ে কথা বলছি, আমরা শুধু ব্যাক এন্ড রেস্ট এপিআই নিয়ে কথা বলছি। তো এখন রেস্ট এপিআই তো অলরেডি আমার ফ্রন্ট এন্ড নাই, ফ্রন্ট এন্ড কে করবে আমি জানি না। তাহলে তো এটা তো অলরেডি আমি একটা টিয়ার নিয়ে কাজ করছি, এটা তো হলো না মনোলিথিক। কিন্তু আমরা এই একটা টিয়ারের অংশটাকেই মনোলিথিক বলছি কারণ আমার যত সার্ভিস যত কিছু সব আমি এক জায়গায় রাখছি। ওকে, এটা একটু কনফিউজিং, বাট আমরা বলার সুবিধার্থে মনোলিথিক বলতেছি। আচ্ছা, গ্রাফ ডাটাবেজের ইউজ কেস বলতেন কাইন্ডলি। আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্ট মাল্টিপল পিপল শেয়ার করে বেড়াচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায়। ওকে, ভিন্ন ভিন্ন পিপল শেয়ার করতেছে, তো প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা গ্রাফ রিলেশনশিপ তৈরি হয় যেন ইজিলি ডেটাটাকে ভিজুয়ালাইজ করানো যায়। আর একটা সহজ এক্সাম্পল হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট দেখছেন, আপনি একটা প্রোডাক্ট ওপেন করলেন, কি প্রোডাক্ট বলা যায়, ধরেন আপনি একটা টুথব্রাশ ওপেন করছেন, এই টুথব্রাশের সাথে রিকমেন্ডেড অনেকগুলো প্রোডাক্ট আছে। সো আপনি নিচে রিকমেন্ডেড প্রোডাক্টগুলো দেখাচ্ছে, আপনি কোন একটা রিকমেন্ডেড প্রোডাক্ট ওপেন করলেন, সেই রিকমেন্ডেড প্রোডাক্টের সাথে আবার আরো অনেকগুলো রিকমেন্ডেড প্রোডাক্ট আছে যার ভিতরে আগে আপনি যে প্রোডাক্ট ওপেন করছিলেন সেটাও আছে। তো এই ধরনের রিলেশনশিপ গুলোর জন্য গ্রাফ ডাটাবেস ব্যবহার করা হয়। এখানে হচ্ছে যারা মানে পাইথন রাজত্ব করে কোড। ওকে, সো থ্যাংক ইউ। আমাদের আজকের কুইজটা তুলনামূলক সহজ। আজকের কুইজটা সহজ এবং আশা করছি সবাই খুব ভালো মতো পারবেন। এবং আজকের কুইজটা আসলে নতুন কিছু নিয়ে না, এক্সিস্টিং যা পড়াশোনা হয়েছে সব কিছুর ওপরে। সো কুইজটা আপনাদেরকে দিয়ে দিলাম, দেখা যাক আজকে সর্বোচ্চ স্কোর হবে এবং সর্বোচ্চ পার্টিসিপেশন হবে, দেখা যাক। ওকে, আমি স্টপিং। আদিত্য স্যার প্লিজ ক্যালকুলেট। জাহিদ ভাই, আজকে বিষয়গুলো সব ইজি ছিল, আর একদম যে ইজি ছিল ব্যাপারটা তাও না। আমার জাস্ট জাজ করা দরকার ছিল যে লাস্ট 5-6 দিন ধরে আমরা যা পড়াশোনা করলাম আদৌ কি সেটা আমরা শিখতে পারছি কিনা, জাস্ট রিক্যাপ। এবং আপনার কাছে ইজি লাগছে তার মানে হচ্ছে যে লাস্টের বিষয়বস্তুগুলো আপনার মোটামুটি ক্লিয়ার। ওকে, ও মাই গড, এক্সেলেন্ট। 29 জন আর কি কালার পেয়ে গেছেন। মানে 8, 9, 10 সিস্টেম ডিজাইনের উপর। না, সিস্টেম ডিজাইনের হওয়ার মতো তেমন কিছু তো এখানে ছিল না খুব বেশি। না না, সবই হচ্ছে যে আপনার এইগুলো আলোচনা করা হয়েছে তো অলরেডি, ইসের ভেতরে রিডান্ডেন্সির ভেতরে কথা হয়েছে, ব্যাকআপ, এগুলো সবই রিডান্ডেন্সির ক্লাসের ভেতরে থাকা জিনিস। ওকে, সো কনগ্রাচুলেশন এভরিওয়ান। টোটাল 29 জন আর কি আমরা টপ 3-র মধ্যে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন ফুল মার্কস। রাকিবুল ভাই, আসকুর রহমান ভাই, রাসেল ভাই, জাহিদ ভাই, রায়হান ভাই, শাহরিয়ার ভাই, রেজওয়ান ভাই, জ্যোতি ভাই, শাকিল ভাই, ইমরান ভাই, আর এনামুল ভাই। কনগ্রাচুলেশন ফর বিং দ্য ফার্স্ট প্লেস। আচ্ছা, হিউজ প্রোগ্রেস। আর সবার রেজাল্টই মোটামুটি আজকে ভালো, খুবই ভালো। জুবাইদুল ভাই একটু খারাপ করে ফেলছেন জাস্ট, তাছাড়া মোটামুটি সবাই ভালো রেজাল্ট করছেন। লিংক, আপনার কাছে লিংক নাই? লিংক তো সবার কাছে আছে। এই নেন লিংক। আচ্ছা, ওকে। সাদি ভাই আজকে বেসিক লাগছে, তার মানে হচ্ছে লাস্ট ক্লাসগুলো আপনি ক্লিয়ার ছিলেন। ওকে,
লাস্ট ক্লাসগুলো যদি আপনি ফোকাস না দিতেন তাহলে আজকে অনেক কিছুই আছে, অনেক প্রশ্ন এরকম আছে যেগুলো আপনি পারতেন না। ইয়েস, এক্স্যাক্টলি রায়হান ভাই, স্টাডি করছেন, দ্যাটস ওয়াই পারছেন। এবং আমার এটাই জানা দরকার ছিল যে আপনারা লাস্টের ক্লাসগুলো স্টাডি, মানে আমরা যতগুলো নিয়ে আলোচনা করছি বিষয়গুলো, সেগুলো কি মাথায় ঢুকছে কিনা, এবং সেগুলো মানে এই যে প্রশ্নগুলো, আজকের বেশিরভাগ প্রশ্নগুলো এমন করা হয়েছে যেগুলো আমাদের কালকে থেকে লাগতে যাচ্ছে। ঠিক আছে, তো কালকে থেকে যেগুলো লাগবে সেগুলোই আমরা আজকে প্রশ্ন করছি, বেশিরভাগ প্রশ্নগুলো। এবং আমি বিশ্বাস করছি যে ওকে, উই আর রেডি। কালকে থেকে কেস স্টাডিজ হবে মেনলি। আমরা ওই কিছু ছোটখাটো সিস্টেম বানানোর চেষ্টা করব। ছোটখাটো সিস্টেম যেগুলো বানাইতে পারলে, মোটামুটি সিস্টেম ডিজাইনের ইন্টারভিউতে আমাদেরকে জিজ্ঞেস করে। আজকালকার দুনিয়াতে তো আসলে সিস্টেম ডিজাইনের কোশ্চিনের অভাব নাই, অ্যাভেলেবেল কোশ্চিন। আমি আপনাদের কয়েকটা মানে কনসেপ্ট স্মল থেকে একটু লার্জ, মিডিয়াম, মানে একদম স্মল থেকে শুরু করে একটু লার্জ পর্যন্ত যে ধরাই দিব, বাকিটা আপনারা নিজেরাই বুঝে ফেলবেন। এবং তারপরে অ্যাসাইনমেন্টও আপনাদের এই কেস স্টাডিজের ওপরেই থাকবে। তো আমরা হয়তো 3 4 5টা, যে কয়টা পারা যায়, কেস স্টাডিজ করার চেষ্টা করব মেনলি নেক্সট। এবং কেস স্টাডিজ গুলো করলেই বোঝা যাবে যে প্রবলেমগুলো কেমনে সলভ হচ্ছে বা কি হচ্ছে বা কোথায় কোথায় প্রবলেম আছে। ওকে, তো কালকে থেকে, আনোয়ার ভাই, সিস্টেম ডিজাইন আমরা কঠিন মনে করি তাই অনেক কঠিন, কিন্তু এই কয়েকটা ধরেন আমরা 5টা ডিজাইন এখানে করলাম, তারপরে আপনাদেরকে 5টা ডিজাইন অ্যাসাইনমেন্টে দেওয়া হবে। আর ওই 5টা ডিজাইন করার জন্য আরো 10টা 15টা ডিজাইন আপনাদের স্টাডি করতে হবে। তো এই কয়েকটা কেস স্টাডি করলে মোটামুটি আগামী 1 মাসের ভিতরে সিস্টেম ডিজাইনের মোস্ট অফ দ্য কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এবং ওয়ান অফ দ্য বিগেস্ট থিং উইল বি ক্লিয়ার্ড। তো অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার সবচাইতে বড় জিনিসটাই এটা, এটা যদি ক্লিয়ার থাকে তাহলে বাকি পোর্শনস গুলো কাজ করতে করতে আমার এক্সপেরিয়েন্সের আওতাভুক্ত হয়ে যাবে, তাই না? তখন তার একটা সিস্টেমকে নর্মাল চোখে আপনি দেখবেন না, যখন আপনার সিস্টেম ডিজাইনটা হয়ে যাবে তখন আপনি জানেন যে আচ্ছা কোথায় কি করতে হয়, কেন করতে হয়, কিভাবে করতে হয়। ইউ অলরেডি গাইজ নো দ্যাট, বাট আরো প্র্যাকটিক্যালি একটা ভালো আইডিয়া হবে যখন হচ্ছে যে আমরা সিস্টেম ডিজাইনের কেস স্টাডিজ গুলো করব। তো দেখা যাক কালকে থেকে আমরা করব। আমরা জাহিদ ভাই, আমরা তো কালকে থেকেই করব, কালকে থেকে শুরু করি, দেখেন কি হয়। রেকর্ড তো করবোই। এবং শুধু রেকর্ড করবো না, আপনাদেরকেও বুঝাই দেবো যেন আপনারাও নিজেরাও যে কোনো সিস্টেম করতে পারবেন। ইউজ রিস্ক নিতে যাচ্ছেন রায়ন ভাই, বেস্ট অফ লাক। ওকে, ইয়েস। তবে আই এম রিয়েলি হ্যাপি ফর টুডে যে আমরা বেশিরভাগই ভালো রেজাল্ট করছি, অনেক অনেক বেটার স্কোর এসছে, হিউজ স্কোর। আর আর যাদের যাদের কাছে মনে হয়েছে কোশ্চিন খুব ইজি, কালকে থেকে তাদের কালকের বিষয়গুলো বুঝতে তাদের হিউজ সহজ হবে, কনফার্ম। ওকে, সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। গুড নাইট, কালকে দেখা হবে আবার। এবং কালকে ইন্টারেস্টিং ক্লাস হবে আজকের থেকে বেটার, মানে কালকে থেকে আসলে ইন্টারেস্টিং ক্লাস শুরু হবে আসলে। গুড নাইট।